শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র হাজির হয়ে গেছি আবার। তোমরা যদি কেউ এসে থাকো আমায় একটু জানাও যে আমাকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা। আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা যদি একটু জানাও তাহলে খুব সুবিধে হয়। আজকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট অতিথি থাকবেন। একটু আগে আমরা তাকে নিয়ে এসেছিলাম আমাদের ট্রায়াল একটা সেশনে। আচ্ছা, তো আমি অপেক্ষা করছি আমাদের অতিথি আসার জন্য। আমাদের অতিথিকে নিয়ে আসতে পারলেই আমার শান্তি আর কি। আমি দেখছি একটু আমাদের জন্য তোমরা অপেক্ষা করো, আমি দেখছি উনি ওনাকে নিয়ে আসি। আজকে আমাদের যিনি বিশিষ্ট অতিথি তিনি হচ্ছেন আজকের বক্তা। সবাই একটু প্রার্থনা করো যাতে সব ঠিকঠাক থাকে। এই প্রত্যেক দিন এই যে ইন্টারনেটের একটা ভীতি, এইটা না আর সহ্য করা যায় না। তো সকলে একটু প্রে করো যাতে আমরা আমাদের সেশনটা ঠিকঠাক করতে পারি। আমাদের অতিথিকে আমি নিয়ে আসছি। অ্যাডিং দেখাচ্ছে। ঠাকুরের কৃপায় এখন যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় তবেই মঙ্গল। এই তো এই আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিশিষ্ট অতিথিকে আমরা পেয়ে গেছি। আর প্রথমেই সব সব শোনা যাচ্ছে ম্যাডাম আমার কথা? সব শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর সবাই তোমরা যারা দেখছো তারা কি শুনতে পাচ্ছ? তোমরা কি সবাই পরিষ্কার আমাদের দুজনকেই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? একটু যদি বলো, তাহলে আমরা এগোতে পারি। আমাদের উভয়কেই ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, নীলাঞ্জন বলে দিয়েছে এভরিথিং ওকে, ত্রিনাঞ্জন বলেছো হ্যাঁ। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা একদম সুন্দরভাবে পৌঁছে গেছি। প্রথমেই জানিয়ে রাখি যে আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, আমি খুবই আনন্দিত। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী স্মৃতিকণা রায়কে। একজন সত্যিকারের সাহিত্যিকের সঙ্গে এরকম ভাবে আমি আড্ডা দেব, আমি এইটা ভেবেই আমি খুব আনন্দিত, আপ্লুত যে ম্যাডাম আমাদেরকে যে সময় দিতে পেরেছেন এবং উনি যে ওনার ঘটনার সম্ভার নিয়ে গল্প হলেও সত্যিকে ভালোবেসে এসেছেন, তার জন্য সবার তরফ থেকে প্রথমেই সুস্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার সমস্ত শ্রোতাদের, দর্শকদের সবাইকে আমার প্রণাম। তো আমরা যেই পর্বটি দিয়ে শুরু করি, আমাদের সূচনাতে যেটি থাকে সেইটি দিয়ে একবার শুরু করে নিই, তারপরে আমরা চলে যাব আমাদের আজকের প্রধান কথক ঠাকুরের কাছে আমরা চলে যাব। তো আমরা
শুরুতেই যেটা আমি বলি যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়গুলো অনেক সময় একটু অন্ধকার দিক জীবনের, কিছু অতীন্দ্রিয় অন্ধকার জগৎ নিয়ে আমরা হয়তো একটু নাড়াচাড়া করি। সেই জন্য একটি সুরক্ষার আলোকবর্তিকার মধ্যে থেকে আমাদের এটি করলে বোধহয় ভালো হয়। সেই জন্য আমি আমার সঙ্গে যাকে রাখি সেই যে আমার গোপাল ঠাকুর, এই এই নাকে দর্শন না করলে তো সবাই আমাকে ধরে বলবে যে কোথায় গেল গোপাল সোনা। তো আমি গোপাল সোনাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে গোপাল সোনার কৃপায় ঠাকুরমা স্বামীজির সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমরা আমাদের আজকের পর্বটিও অন্যান্য দিন যেরকম পর্ব আমরা শুরু করি সেইভাবেই আমরা এগোবো। তো আজকে প্রথমেই আমি একটুখানি অনুরোধ করব দিদিকে যে আপনার যে পরিচয়টা দিদি একটু আমার বন্ধুদের যদি দিয়ে দেন, কারণ দিদি ভীষণ একজন সুলেখিকা এবং বিশিষ্ট সাহিত্যিক। তাকে পেয়ে সত্যি সত্যি আমার মানে ভীষণ মানে আনন্দিত আমি, যে খুব সমৃদ্ধ হব আমরা আজকে, আমি নিশ্চিত। তো আমরা চলে যাব আজকে আমাদের প্রধান অতিথির কাছে। নমস্কার, আমি স্মৃতিকণা রায়। লেখালেখি করি, লেখালেখিটাই জগৎ, সেটা নিয়ে থাকি। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস এগুলো লিখে থাকি এবং সেগুলো নানা পত্র পত্রিকায় আপনারা হয়তো দেখে থাকবেন, নানা সময়ে প্রকাশিত হয়। আজকে আমি আপনাদের গল্প শোনাতে এখানে চলে এসেছি। ভালো লাগবে আপনাদের শোনাতে পারলে। আমার অনেকদিন ধরে আমি প্রোগ্রামটা শুনি, আমার ভালো লাগে। তো আজ আমি আপনাদের গল্প বলি, আপনাদের কেমন লাগছে আপনারা সেগুলো যদি জানেন আমার খুব ভালো লাগবে। আমি প্রথমেই যেটায় আসবো সেটা হচ্ছে যে আমরা ভয় কেন পাই, আমরা ভূতে বিশ্বাস করি কেন, সেটা জানতে গেলে আমাদের একটু পিছন দিকে যেতে হবে। সেটা হচ্ছে মানুষ যখন বনে বাজারে ঘুরে বেড়াতো তখন কেউ মারা গেলে আমরা তাকে ফেলে দিত, তাকে ফেলে দিতে গিয়ে একসময় সে বিকৃত হয়ে যেত। সে বিকৃত শরীরটাকে দেখে মানুষ ভয় পেত, সেখান থেকে মানুষের মনে ভয় ঢুকলো। ইস, কেউ একজন আতঙ্কিত হলো, মানুষ ভয় পেল তাকে দেখে। ওরকম এ তো ভালো ছিল দেখতে, হঠাৎ এরকম বিকৃত হয়ে গেছে, কেউ একজন ভয় পেল। ভয় পেয়ে আতঙ্কিত হয়ে সে অসুস্থ হয়ে পড়লো। তখন আর 5 জন লোক তার সঙ্গে যারা থাকতো তারা ভাবলো যে সেই আত্মা যে মারা গেছে তার আত্মা তাকে ভর করেছে। সেখান থেকে একদল লোক সুযোগ নিল। তারা কি করলো, তাকে বললো আমি তন্ত্র মন্ত্র করে কে সারিয়ে দেবো। কোনো কোনো ক্ষেত্রে সে হয়তো নিজে নিজেই সেরে গেল, কোনো কোনো ক্ষেত্রে সে সারলো না, মারা গেল। কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেল, মানুষ ভয় পেতে শুরু করলো, ভূতকে ভয়, একটা আত্মাকে ভয় পেতে শুরু করলো। তখন মানুষ কি করলো, ভাবলো যে ভয় থেকে কি করে বেরোনো যায়, আত্মা থেকে কি করে বেরোনো যায়। চলো ভাই, এই যে দেহটা আছে এটা কিন্তু অনেক অনেক দিন আগেকার কথা, দেহটাকে আমরা পুড়িয়ে দিই, পুড়িয়ে দিলে নিঃশেষ হয়ে গেল, তাহলে তার আত্মা থাকবে না, তাহলে তার আত্মা থাকবে মানে সেও থাকলো না, পুড়ে গেল, নিঃশেষ হয়ে গেল, আত্মা থাকলো না, আত্মা কিছু থাকলো না, কারোর উপর ভর করতে পারলো না, আমরা সুখে যাপন করব। কিন্তু সেটা তো হলো না, মানুষ পুড়িয়ে দিল বটে, কিন্তু আত্মা রয়ে গেল। আত্মা, ভারতীয় দর্শন বলছে আত্মা আদি অনন্ত কাল ধরে থেকে যেতে পারে, তবে এই আত্মা রয়ে যায়। আমার মা বলতেন আত্মা যদি তোমার কাছে আসে, সামনে যদি কেউ এসে দাঁড়ায়, তুমি ভয় পেও না, সে তার কোনো প্রয়োজনে তোমার কাছে এসেছে, সেই প্রয়োজনটা তুমি তাকে জিজ্ঞেস করো আপনি কেন এসেছেন। আসলে আমরা জানি হয়তো অনেকেই, বেশি বলছি না আমি, যে পরকালে কতগুলো লোক আছে,
সেই লোকগুলো পর পর আমাদের পেরিয়ে যেতে হয়। প্রথম 1 বছর কিন্তু মানুষ এই পৃথিবীর মধ্যেই ঘোরাফেরা করে। মানুষ মৃত্যুর প্রথম 15 দিন একদম নিজের বাড়ির এরিয়ার মধ্যে থাকে, তারপরে সে আস্তে আস্তে দূরে যায়, কিন্তু এই পৃথিবীটাকে ছেড়ে সে কোথাও যেতে পারে না। এই পৃথিবীর মধ্যেই তাকে থাকতে হয়। আস্তে আস্তে সে একটা 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 করে লোক পার হয়। এখন বেশ কয়েকটা লোক আছে তাকে পেরিয়ে যেতে হয়, কিন্তু আত্মা তাহলে থাকলো। যে এই মারা অনেক দর্শন তো অনেক ভাবে বলে, কেউ বলে এই জন্মালে আত্মা আর এক জায়গায় চলে গেল, আর একটা জন্মগ্রহণ করলো। ভারতীয় দর্শন কিন্তু সেটা বলে না, বলে আত্মা থাকে, সে তার আধার খোঁজে, তাকে তার আধার খুঁজতে সময় দেয়া হয়, তারপরে সে আবার জন্ম, সে নিজে বেছে নেয়। এ প্রসঙ্গে একটা কথা আছে, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর ওই সময়টা যখন তাকে পোড়ানো হয়নি, যখন তাকে তার দাহ করা হয়নি, সেই সময়টা এসে একটা আলোর ঝর্ণার মধ্যে দিয়ে যায়। তাকে একটা প্রচন্ড আলোর ঝর্ণার মধ্যে দিয়ে একসময় যেতে হয়। সেই সময়ে তাকে মাথায় রাখতে হয় আমি কি হব, আমি কি করেছি, সেগুলো অন্যায় করেছি, আমি পরবর্তী জন্মে কি হতে চাই। আমি জানি তো এখন আমি ঠিকঠাক বলতে পারবো না, সবটাই আমার পড়া আর কি, এবং নানা জায়গা থেকে জানা। অত সেই সময় নাকি তাকে মাথায় রাখতে হয় এই কথাটা। কিন্তু সেই আলোর ঝর্ণা দিয়ে যাওয়ার সময় সেটা এত বেশি আলো, বেশিরভাগ মানুষ সেটা ভুলে যায়, মনে করে রাখে আমি এবার জন্মালে এই পাখি হব, এই হব, সেই হব, বড়লোকের বাড়ি জন্ম করব, গ্রহণ করব। কিন্তু এমনই লীলা ওই আমাদের গোপালের, ঠিক সেখানটাতে ঢুকে সে সেটি ভুলে যায়। অনেকে মনে রাখতে পারে হয়তো, কিন্তু অনেকেই ভুলে যায়। আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? একদম কেমন কেমন লাগছে বলবেন কিন্তু। এই হলো কথা। এই এইভাবে আত্মা চলে আসছে, ভূত চলে আসছে, মানুষের বিশ্বাস চলে আসছে, মানুষ আত্মায় বিশ্বাস করছে। দর্শনীয় বলতে গেলে অনেক কিছু বলতে, অতটা যাই না, না গিয়ে আমরা আজকে গল্প শুনি। একদম সত্যি ঘটনা। আমার ছোটবেলার একটা কথা গল্প বলি, একদম সত্যি। আমি একটা খুব বড় বাড়িতে থাকতাম, মানে খুব বড় বাড়ি, আমার বাড়িটা ছিল খুব বড়। তো তার সেখানে উঠোন, বিশাল উঠোন, মফস্বলে যেমন বাড়ি হয়, বিশাল উঠোন, 3 তলা বাড়ি, ওপর থেকে নিচে, আগেকার দিনে বাড়ি যেমন, আর বিশাল সদর দরজা, সেটা খুললে তবে মানুষ ঢুকতে পারে, সদর দরজার পরে আরো একটা দরজা, এমন ছিল ব্যাপারটা। সদর দরজা, তারপরে মাঝখানটা আগেকার দিনের বাড়ির যেমন হয়, একটা সদর ঘর, এবং সেখানটা একটু চাতার মতো, তার ডান দিকে একটা দরজা, বাঁদিকে একটা দরজা। এই বাঁদিকের দরজাটা একটু ফাঁক তলার দিকটা, এবং সেখান দিয়ে একটা বিশাল দালান, সেই দালান পেরিয়ে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যায়, সেখান থেকেই 3 তলায় যাওয়া যায়, দালানের পাশে পাশে ঘর। অত বড় বাড়িতে কিন্তু লোকজন খুব বেশি নয়। এবার যেহেতু বাড়ির আমি সব থেকে ছোট ছিলাম, তো আমার দায়িত্ব ছিল, তখন তো বেল ছিল না, কড়া নাড়ার একটা ব্যাপার ছিল, সেগুলো বেশ নস্টালজিক আর কি। কড়া নাড়া হতো, কড়া নাড়লে, কড়া নাড়া শুনে বোঝা যেত বাবা এসছে না দাদা এসছে না দাদু এসছে। একদম প্রত্যেকের কড়া নাড়ার ধরন কিন্তু, বা অতিথি এসছে, প্রত্যেকের কড়া নাড়ার ধরন কিন্তু আলাদা ছিল। তো সেরকমই একদিন কেউ কড়া নেড়েছে। এবার আমাদের ছাদও ছিল অনেকগুলো, একটা দোতলার ছাদ বলতাম, একটা রান্নাঘরের ছাদ বলতাম, কারণ তখন তো রান্নাঘর আলাদা জায়গায়, বাথরুম আলাদা জায়গায়, আমাদের মতো ফ্ল্যাট কালচার না, একসঙ্গে সব নয়। অতএব সেই দোতলার ছাদ থেকে উঁকি মেরে দেখা এলো কে এসছে, সেখান থেকে দেখা যেত সদরটা। কে বললো খোর, তো দায়িত্ব পড়লো আমার উপর। আর ওইটি আমার নাকি মা বলতেন 3 বছর, 2.5-3 বছর থেকে দায়িত্ব ছিল গুটুস কুটুস করে নেমে এসে দরজাটি খুলে দেওয়া। ওটা নাকি আমি হাত না পেলেও খোলার চেষ্টা করতাম, যেহেতু নিজে নিজে করতাম, ওটি আমার দায়িত্ব পড়ে গেছিল। তো
অতগুলো সিঁড়ির আলো জ্বালতে জ্বালতে নামতাম আমরা, আলো জ্বালতে নেভাতে নেভাতে উঠতাম। একটা মজার খেলা ছিল আসলে। আলো জ্বালতে জ্বালতে নামতে হবে, কড়া নেড়েছে তো নাম, যাও যাও দেখো গিয়ে খুলে দাও। আমিও নামছি। বেশ ছোট, 6-এ পড়ি, ম্যাক্সিমাম 5 কি 6 হবে বেশ তখন। না, আমাদের বাড়িটা কিন্তু একটা বদনাম আছে, বদনাম আছে, ছিল, ভূত থাকে ওখানে আর কি। অত বড় বাড়িতে তেনারা থাকেন, সেই নিয়ে প্রচুর গল্প আছে এবং সত্যি ঘটনা আছে, সেগুলো পরে আমি বলবো হয়তো। আজকে এটা বলি। নামছি, নামতে নামতে আমার মনে ভূত নিয়ে ভয় নেই, কারণ এত দেখেছি, এতই শুনেছি। আমি বেশ দিব্যি নড়তে নড়তে নামছি, খুলতে হবে দরজা, তো সিঁড়ি দিয়ে নামলাম, সিঁড়ির আলো জ্বালিয়ে দালান দিয়ে যাচ্ছি। দালানে যাওয়ার সময় দেখলাম একটা ছোট আলো জ্বলছে, বড় আলোটা জ্বালালাম। বড় আলোটা জ্বালিয়ে সদর, যেটা আমি প্রথমে বলেছিলাম, সদরের মেন দরজা, তার ডান দিকে একটা দরজা, বাঁদিকে সদর ঘর, এবং ঠিক বাঁদিকে আর একটা দরজা। ওই দালানটা পেরিয়ে দরজা যে যাচ্ছি, সদরে যাব, সেই সদর দরজা, দালানের দরজা এতটা ফাঁক, ফাঁক দিয়ে আমার আজকে এখনো ভয় করছে। সেই ফাঁকটা, দরজার ফাঁকটা দিয়ে আমি দেখছি ওই সদর দরজায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, তার হাঁটু পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এবং পুরো হাঁটুটা লোমশ, দুটো পা পুরো লোমশ, কালো লোমশ দুটো পা। আমি খুব শ্রদ্ধার ভক্ত ছিলাম, আমি সে দুটোকে 2-3 মিনিট হয়তো দেখেছি, আমার মনে নেই। দিয়ে প্রচন্ড জোরে একটা ছোড়দা বলে চেঁচিয়েছি। ছোড়দা যেখানেই পড়ছিল কি করছিল, ছোড়দা আমার থেকে 8 বছরের বড়। ছোড়দা সেটা শুনতে পেয়েছে, আমার ওই আত্মনাদটা সে শুনতে পেয়ে, পাটা কিন্তু তখনও রয়েছে, পাটা, পা দুটো ওরকম হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে, লোমশ, মানে এটা অদ্ভুত ভাবে। ওখানে কতগুলো সিঁড়ি ছিল, সেগুলো উঠেই দরজাটায় আসতে হতো। ও 3য় নম্বর সিঁড়িতে হয়তো দাঁড়িয়ে আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পায়ের পাতাটায় লোম ঢাকা, হাঁটু পর্যন্ত পুরো এত লোম, আর কালো কালো সরু সরু দুটো পা। সে সে খুব সোগা মানুষ, সে তিরিং বিরিং করে নেমে এসছে। বুঝতেই পেরেছে কিছু একটা হয়েছে হয়তো, অত বড় বাড়ি সাপ দেখেছি, কি হয়েছে বুঝতে পারছে না, সে নেমে এসছে। নেমে এসে আমি কথা বলতে পারছি না, ওকে শুধু ওই দিকটা দেখাচ্ছি। ও কিন্তু একবার দেখতে পেয়েছে যে ওরকম দুটো লোমশ পা। তারপর বলছে সদর দরজা বন্ধ নেই? আমি বলছি বন্ধই তো আছে, কারণ বাইরে থেকে কড়া নেড়েছে। মুহূর্তের মধ্যে পা দুটো দেখা গেল না। তখনকার দিনে কাঠের খিল, তো কাঠের খিল খুলে ও এগোচ্ছে, আমি পিছনে, এবং আমার ওই চিৎকার শুনে মা এবং আর যারা ছিল বাড়িতে, বড়দা বা দিদি, সব নেমে এসছে। আমি তো প্রচন্ড জোরে একটা আর্তনাদ করেছি। দিয়ে সদর দরজা দেখা গেল না, কেউ নেই, কেউ নেই। ওই দিকের উঠোনের দিকে যে দরজাটা, সেটা বন্ধ, একদম মেন দরজা সেটা বন্ধ, যেটা সদর ঘর, যেটা মানে বৈঠকখানা যে ঘর, সে বন্ধ, তালা বন্ধ। তাহলে ওই পা দুটো গেল কোথায়? তখন মা ভীষণ সাহসী ছিলেন, বললো ও ছাগলের পা। দিয়ে বুঝতে পেরেছেন হয়তো কিছু ভয় ভাঙানোর জন্য, এটা ছাগল ছিল। ছোটদের তো কম যায় না, সে বলছে যে ছাগল যদি থাকবে তাহলে ছাগলটা বেরোলো কোথা দিয়ে? তাহলে কি ভূত ছাগল? তুমি কি বলতে চাইছো? কিন্তু তারপরে সেটার কোনো উঠোনের দিক দিয়ে ঘুরে যা হলো, রাস্তায় বেরিয়ে দরজা খুলে যে দাঁড়িয়ে ছিল, সেও আমাদের সঙ্গে, যে এসেছিলেন বাড়িতে, সেও আমাদের সঙ্গে, সে আমাদের ভয়ার্ত মুখগুলো দেখে সেও খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কিছু পেলাম না আমরা। তারপরে কোনোদিনের পা দুটো আমরা দেখিনি, কিন্তু আর কেউই দেখিনি, বাড়ির কেউই দেখেনি, এখনো পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু সেদিন ওই পা দুটো কিসের পা ছিল, যে দুটো আমি দেখেছিলাম, আমার এখনো স্পষ্ট মনে আছে। হাঁটু থেকে লোমশ দুটো পা, মানে প্রচন্ড লোমশ দুটো পা, কিন্তু খুব সরু সরু। এই ভয়টা যে, সেই যে আমার ওরকম কাউকে দেখলে কেমন আমি এখনো আটকে উঠি, সে এই বিভ্রমটা, আমি জানি না আমার বিভ্রম কিনা, আমার তো মনে হয় না, কারণ আমি তো নিজে চোখে দেখেছি এবং ছোটদাও দেখেছি।
তো দেখেছেন? হ্যাঁ, ছোটদাও দেখেছে ওই পা দুটো। আমি অনেকক্ষণ দেখেছি, ও একটু কম সময় দেখেছে। তাহলে কি ছিল? ছিল তো কিছুই। তার মানে কেউ আছে, কেউ ছিল, এবং সে ওখানে দাঁড়িয়ে ছিল তার কোনো কাজে। এখন সেটা হয়তো মনে করবো, এখনো ভাবি, ভাবলে আজকে অনেকটা দিন এগিয়ে এসেছি, এখনো আমি ভয় পাই, বেশ ভয় পাই ও পা দুটোর কথা। এবং সেই সদরটা দিয়ে ঢোকা বা বেরোনোর সময় আমি একবার চারপাশটা দেখি কিছু আছে কিনা। সদরটা এখনো ওরকমই আছে, সদর ঘরটাও আছে, দরজাগুলোও আছে, আর আমার ভয়টাও সঙ্গে সঙ্গে আছে। ভয়টা কিন্তু এখনো আমাকে ছেড়ে যায়নি। এইটা কিরকম সময় হয়েছিল দিদি? মানে এটা কি বিকেলের দিকে কি? না, এই সন্ধ্যে 7টা, 7:30, 8টা এই সময়, বা 8:30। সন্ধ্যে পেরিয়ে গেছে, সন্ধ্যেবেলা আমাদের একটা মুড়ি খাওয়ার চল ছিল, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে বাড়িতে, মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমরা উঠোনেই খেলতাম, আমাদের উঠোনটা এত বড় ছিল। উঠোনে খাওয়া হয়ে গেছে, তখন তো একটা জামা কাপড় ছাড়ার প্রচুর চল ছিল। জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পড়তে বসে গেছি, মা মুড়ি দিয়ে দিয়েছে বা কিছু একটা জলখাবার দিয়ে দিয়েছে, খেটে নিয়েছে। তারপর আমার যতদূর মনে পড়ছে মায়ের সঙ্গে কেউ আড্ডা দিতে এসেছিল, বা মায়ের কাছে মা ভীষণ ভালো সেলাই করতেন, কেউ সেলাই দেখাতে এসেছিল, সে কড়াটা নেড়েছে আর কি। আর আমার ওপর পড়তে পড়তে আমাকে বলা হয়েছে যাও গিয়ে খুলে দাও। আমি খুলতে নেমেছি, খুলতে নেমে সে যা দেখলাম আমি, সেই এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি সেটা। মানে ভয়ানক সে, আমার মনে হয় আমি আমি চোখ বন্ধ করলে এখনো সেই পা দুটো দেখতে পাই। অদ্ভুত একটা ফিলিং আর কি। কিন্তু কিসের পা, কেন পা, এটা আমার কাছে ক্লিয়ার নয়। এই হলো। কি অদ্ভুত, কি সাংঘাতিক! কি অদ্ভুত! ওই যে বললাম বাড়িটা, এমনিতে বাড়িটার একটু, আমাদের বাড়িটা বিশাল, ওই এরিয়ায় আমাদের বাড়িটা বিশাল, মানে এরিয়ার মধ্যে সব থেকে বড় বাড়ি, এবং খুবই বড় বাড়ি, বাগান টাগান আছে, বিশাল বাড়ি। বাড়িটির একটু বদনামও ছিল, চিরকালই একটু বদনাম আছে। আমার মা বলতো বেশ আছে, হয়তো কেউ এসে বলতো, মা খুব ছোটবেলায়, মায়ের খুব ছোটবেলায় বিয়েছে, মা ছোটবেলা থেকে ওখানে একা আছে, মায়ের অত্যধিক সাহস ছিল। কেউ এসে বলতো বৌদি কালকে তোমাদের ছাদে আবার দেখেছি, বললো ভালো আছে, আমাকে তো পাহারা দেয়। সে কখনো ভয় টয় পেত না আর কি। তো মায়ের থেকে সাহসটা আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম ব্যাপারটা। ওই যেমন কিছু সময় হতো, মনে হতো, ফিল করতাম কেউ একজন পেছু পেছু উঠলো আমার সঙ্গে সিঁড়ি দিয়ে ওপরে। তো মা অনেক সময় ভাবতাম কেউ একটা আসছে, মানে ভাই বোনদের মধ্যে কেউ একটা, এই পিছু নিচ্ছিস কেন, দিয়ে দেখলাম পিছনে কিছু নেই। কিন্তু আমরা কেমন অভ্যস্ত হয়ে গেছিলাম ব্যাপারটাতে। বেশ, চলো ভাই, মায়ের সাহস আছে তো আমাদের সেই সাহস থেকে ভরতে ছিল আর কি। মা তো অত বড় একতলাটা নিচে একাই রান্না করতো, আমরা দোতলায় পড়তাম। কিছু সেরকম কিছু, মানে এটা এটা আমি নিজে চোখে দেখেছি, মানে এটা আমার চোখে দেখা একটা অদ্ভুত ঘটনা। এখানে কে কি লিখছে আমি খুব একটা দেখতে পাচ্ছি না, আমি অনেকটা দূরে আছি। তো আমি জানি না আপনাদের কার কেমন। সকলের খুব ভালো লাগছে, সকলে বলছে খুব ভয়ঙ্কর ঘটনা। সোনালী বলছে ভূতে মানুষের সহাবস্থান। রঞ্জিতা ম্যাডাম বলছেন খুব ভয়ের ঘটনা। পূর্ণিমা বলছে কোনো ক্ষতি করতো না। না, কোনো ক্ষতি, না- কোনো ক্ষতি নাসরিন হয়নি আমাদের। আমাদের কখনো, আমাদের বাড়ির কোনোদিন কোনো ক্ষতি তারা করেনি, যারা থাকতেন বা আছে বা ছিলেন, কখনো কোনো ক্ষতি করেনি, কারণ তারা নিজেদের মতো বসবাস করতো আর কি। নিজে অত বড় বাড়িতে মানে থাকার জায়গাটা তো দরকার। সরকার। হ্যাঁ, অত বড় বাড়ি পেয়েছে, তারা থাকে এদিক ওদিক। অনেক সব ঘর তো ব্যবহারও হতো না, তলার ঘরগুলো তো ফাঁকাই থাকতো প্রায়, উপরের ঘরে শোয়া বসা হতো। তলার ঘরে তখনকার দিনে একটা অদ্ভুত ব্যাপার ছিল, রান্নাঘর তো আলাদা দিকে, রান্নাঘরের ছাদও আলাদা, সেখানে রান্না হয়, রান্নার শাল যেটা বলা হতো আর কি, সেখানে রান্নাঘরের সামনে একটা বড় চাতাল মতো আছে, সেখানে বসে দিনের বেলা আড্ডা টাড্ডা দেওয়া হয়। মা তো ওই রান্নাঘরে সন্ধ্যেবেলা থাকতো। মায়ের কোনো মায়ের কোনো হেলদোল ছিল না,
আমার বাবা বলেন ভিতরে তখনকার দিনে সত্যি কিন্তু মানুষের সাহসও ছিল সাংঘাতিক, প্রচন্ড সাহস ছিল। আমাদের সহসা কেউ ভেঙে পড়তো না। আজকে যেরকম আমরা হতাশা, ডিপ্রেশন এসব দেখি, কিছু কিছু ছিল না। তখনকার তখনকার কিন্তু শোনাই যেত না এই রোগগুলোর কথা। না মোবাইল ছিল, না টিভি হ্যাঁ, ছিল, রেডিও শুনতো। আমার মাকেও দেখেছি সারাদিন রেডিও শুনতো, নিজের কাজ করতো, সেলাই করতো, দিব্যি ছিল, কোনো ভয় ডরও ছিল না তাদের। আরে ওই বাড়িতে আমিও একা থেকেছি কত সময়, মাধ্যমিকের আগে তো নেমন্তন্ন পড়েছে, বাড়ির সবাই চলে গেছে, আমিও তো থেকেছি। তো কিছু ভয় করেনি, বা কোনো কিছু মনে হয়েছে, ও ঠিক আছে, আছে থাকো বাবা তুমি, আমি আমার মতো পড়াশোনা করি। আজকে আমাকে কিন্তু ওখানে একা থাকতে বলে, গোটা বিল্ডিংটা একা থাকতে বলে আমি থাকতে পারবো অভ্যাসটা চলে গেছে। বাস চলে গেছে। আমাকে যদি আজকে বলে যারে ওখানে গিয়ে একদিন দেখে একা একা কেউ থাকবে না, আমি ত্রিসীমানা মারাবো না আর কি, একদম। আমার মেয়েও মাঝে মাঝে মা তোমাদের বাড়ি ভূত আছে, সিঁড়ি দিয়ে ওপর উঠতে বেশ ভয় করে, বেশ কেমন একটা অস্বস্তি হয়, আছে বোধহয় যেন। এই ভূতের বিশ্বাসটা তো আমাদের ওইখান থেকে এসছে। তবে আমি আত্মায় বিশ্বাস করি, আমি নিজে করি আত্মায় বিশ্বাস। ছাদের ঘটনাটায় দিদি আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের এই বাড়িটাতে যেটা আমরা থাকি, এখানে আমরা 35 বছর মতো প্রায় আছি এই বাড়িতে। তো মাঝখানে একটা সময় ছিল যে সময় 1 বছর আমি একদম একা থাকতাম এই বাড়িটাতে। মানে আমি যখন গ্রাজুয়েশন করছি আমার বাবা বদলি হয়ে যান নাগপুরে, আর নাগপুরে বদলি হয়ে যাওয়ার পরে আমাকে আমার মামার বাড়িতে, যেহেতু আমার মা ছিলেন না, মা আমার 12 বছর বয়সেই গত হয়েছেন, তো আমার বাবা আমাকে মামার বাড়িতে তত্ত্বাবধানে আমাকে রেখে গেছিলেন। তো আমি ওখানে পড়ছি, সেই সময় কি হলো, এখানে 2বার চোর ঢোকার উপক্রম হলো। যদিও সেরকম কিছু নিতে টিতে পারিনি ঠাকুরের কৃপায়, কিন্তু চেষ্টা হয়েছে। তখন আমাকে খবর দেওয়া হয়েছে পাড়া থেকে, আমি এসেছি। যে আমি তারপরে বললাম যে শেষ আর 1টা বছর বাকি আছে, 3rd ইয়ারটা, এখানে আমি থাকি তাহলে। এবারে আমি এখানে, তখন পাড়াটা একদম অন্যরকম, মানে বেশ ফাঁকা, আর আমাদের একটুখানি দূরেই গলফ ক্লাব, মানে গলফ ক্লাবের থেকে বল চলে আসতো বাড়িতে, মানে ওরা এখনো প্রায় ফাঁকা। হ্যাঁ একদম। তো সেই তখন একদমই ফাঁকা। আর এখানে একটা জিনিস আছে, এখানে না সবাই একটু ছাড়া ছাড়া, মানে সেই পাড়া পাড়া ব্যাপারটা কিন্তু খুব একটা নেই, তখনও ছিল না, তখন বাসিন্দাও কম। তো আর আমার বাড়ির চারিদিকে আমাদেরই ওই অল্প জমির মধ্যে একটু গাছগাছালি এসব ছিল, এখনো রয়েছে। তো আমি তখন একা থাকি এখানে। তো আমার হচ্ছে ওই ছোটবেলা থেকে ভূত ঘাঁটতে ঘাঁটতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন কিছুতেই আর ভয় লাগে না। মানে হয়তো একটা বেশ ভয়ের সিনেমা দেখবো বলে খুব বসলাম, ও 10-15 মিনিট দেখার পরেই না আমার স্ত্রীকে বললাম, চৈতি জমছে না, ঠিক ভয় লাগছে না। বলে তোমার আর ভয় হবে না, তুমি হাই ডোজ পেরিয়ে গেছো। তো সেই অবস্থা। তো আমি এখানে থাকি। তখন আমাদের যিনি সহায়িকা, যেই দিদি ছিলেন, মাসি, একজন বুড়ি, একজন থুরথুরি বুড়ি, তিনিও আজ আর নেই। তো তাকে আমার বাবা বলেছিল, দেখো মাসি, যদি ওর একটু ভয় করে তুমি ওর কাছে এসে রাত্রিটা থেকো। সে তো কিছুতেই থাকবে না। কেন? ছাদের মধ্যে কে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে। এইবারে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে, তোমাদের ছাদে কে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে? আমি বললাম, বেশ থাকে তো থাকে, নিচে তো আসে না, তোমার কি? না না, আমি দিয়ে একদিন এলেন, একদিন দুদিন এক সঙ্গিনীকে নিয়ে নিয়ে এসে থাকলেন। তারপরে আমারই না অস্বস্তি, একে মোটামুটি একটা ছোট বাড়ি, তার মধ্যে দুজন একেবারে মানে লোক এসে থাকছে রাত্রিরে, আমারই অস্বস্তি। আর তখন এখানেও বেশ কারেন্ট টারেন্ট যেত, মাঝে মাঝে যেত। তো আমি বললাম, বেশ চল ছিল। তো আমি বললাম যে না মাসি, তোমাকে আর থাকতে হবে না এখানে, তুমি বাড়িতেই থাকো, আমি থাকবো। তুমি একা একা থাকবে, তোমার ভয় করবে নি?
না আমার ভয় করবে নি, কারণ আমাকে নিচে তো কেউ বিরক্ত করছে না। তারপরে রোজই এসে না বলতো, আমার ছেলে কালকে দেখেছে তোমাদের ছাদের ওই দিকে দাঁড়িয়ে ছিল, আমার ছেলে না অমুক দিন দেখেছি এবারে ওই দিকে দাঁড়িয়ে ছিল, এরকম করে করে ঘুরে খুব ঘুরে আমাকে দাঁড়ায়। হ্যাঁ ঘুরে ঘুরে দাঁড়ায়, মানে পায়চারি করে বেড়াচ্ছে আর কি। তো আমি বিশ্বাসও করিনি অবিশ্বাসও করিনি, তবে আমি জানতাম যে দিদির ছেলের একটু দুপাত্তর পড়তো আর কি, একটু অন্ধকারের দিকে, তো তাতে সাদা কাপড় কেন লাল নীল অনেক কিছুই মানুষ দর্শন করতে পারে। তো আমি কিন্তু দিদি নিজেও এটা ক্লেম করতো অনেকবার যে না ভাই আমি কিন্তু দেখেছি সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা তো আচ্ছা। আমার ওইটাই ছিল, ওই যে আমি বলতাম যে ও আছে তো আছে, আমাকে তো বিরক্ত করছে না নিচে এসে, আমি তো ছাদের ছিটকিনি বন্ধ করেই নিচে শুচ্ছি, তাহলে নিচে যদি এসে কখনো বিরক্ত করে টরে তখন তোমাকে আমি ডাক দেব। কিন্তু একবার এসে আমার আমার খুড়তো ভাই এক রাত্রির আমার কাছে থাকতে এসেছে, আচ্ছা আচ্ছা। এসে বলছে ও দাদা ভাই তুমি এখানে কি করে থাকো একা একা। আর তখন তখন সত্যি না এখানে টেলিভিশনও ছিল না, টেলিভিশনে আর আমাদের একটা ছোট্ট লাল রঙের ট্রানজিস্টার আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, ওটাই হচ্ছে পড়াশোনা করো আর ওই ট্রানজিস্টারটা মাঝে মাঝে শোনো। তো এই ছিল ব্যাপার, আর কলেজে বেরিয়ে যেতাম, বিকেলে এসে টিউশনে চলে গেলাম, দিয়ে রাত্রিরে এখানে শোয়া আর কি। তো ওই ওই ছাদে দাঁড়ানোর গল্পটা শুনে আমার সেই ঘটনাটা মনে পড়ে গেল। আজ সেই জায়গাটাতে আমাদের বেডরুম আসলে ওপর তলাটা, কিন্তু বলতে নেই আমরা তো সাদা হলুদ কাউকে এখন অব্দি দেখিনি, কিন্তু সেই সময় খুব প্রত্যয়ের সঙ্গে আমাদের ওই মাসি বলতেন না একজন কেউ হেঁটে বেড়ায় তোমাদের ছাদে, আমরা অনেকেই দেখেছি। তো আজকে হয়তো সে কোথায় আছে জানি না, কিন্তু এই ঘটনাটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। তাকে আবার একটা জায়গা খুঁজতে হয়েছে, আপনার ওখানে বেডরুম করে ফেলেছেন। বেডরুম করে ফেলেছি, একটা জায়গা খুঁজতে হয়েছে। এই প্রসঙ্গে আগের বছর উৎসব পুজো সংক্রান্ত একটা ভালো লেখা বেরিয়েছে আর কি, এর ওপর ভিত্তি করে একটা গল্প বেরিয়েছে, 431 বছর, গল্পটির নাম উৎসব, যেটা ইন্ডিয়া আমেরিকা থেকে যে পত্রিকাটি বেরোয়, ওতে একটা বড় বেশ বড় গল্প বেরিয়েছে আর কি, এইরকমই 431 বছর ধরে সে বেঁচে আছে। তারপর তারপর তার খুব সমস্যা, সে যেতে পারছে না আর কি, মানে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সে কি করবে, আর ভগবান তাকে বলেছে যে বিয়ে না করলে তুমি এখানে আসতে পারবে না। এবার সে সাংঘাতিক কন্ডিশন, সে এবার পাচ্ছি খুঁজে বেড়াচ্ছে আর কি। এই নিয়ে একটা বেশ ভালো মজার বড় উপন্যাস আছে, বড় গল্প আছে আর কি। আচ্ছা, আর একটা কথা খুব সত্যি, সেটা যদি আত্মা যদি না চায় আপনি তাকে কিন্তু দেখতে পাবেন, এইটা কিন্তু ঠিক। সে যদি না চায় আপনি তাকে হারগিজ দেখতে পারবেন না, তাকে চাইতে হবে আপনি তাকে দেখুন, সে চাইবে আপনি তাকে দেখুন, তবে আপনি দেখতে পাবেন। যেমন আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবান যদি না চায়, গোপাল যদি না চায় আমি গোপালের লীলা কিছু দেখতে পাবো না, সেরকম আত্মা যদি না চায় সে দেখা দেবে না, অনেক চেষ্টা করলেও তার দেখা যাবে না, এবং সে এমন সাংঘাতিক কোন অবস্থায় দেখা দেবে যেটা সহ্য করা যাবে না, মানে বেশি তাকে বিরক্ত করলে সে এমন সাংঘাতিক ভাবে দেখা দেবে যেটা হয়তো যে দেখছে সে সহ্য করতেই পারলো না। হ্যাঁ, তার থেকে তুমি তোমার মতো থাকো বাপু, আমি আমার মতো আছি। ও বেশিরভাগ সময় তারা কিন্তু জ্বালাতন করে না, সাপের লেজে পা না দিলে যেমন ফস করে না, তাদের না ঘাটালে তারাও ঘাটায় না, একদম একদম, তারা তাদের মতো থাকে। তবে কিছু কিছু দুষ্টু তো থাকে, সব সব জায়গায় যেমন দুষ্টু আছে, তারা কিন্তু বেশ দুষ্টুমি করে, মানুষের ক্ষতিও করে। আর আজকাল এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে নানা রকম ব্যাপার চলেছে, প্রত্যেক ঘরে ঘরে লোকে ব্ল্যাক ম্যাজিক করতে শিখেছে, কারণ সেটাও কিন্তু আমাদের এই ফেসবুকের দৌলতে লোকে এমন দেখাচ্ছে, লঙ্কা পোড়াও, তেল পোড়াও, নুন পোড়াও, ওখানে এই ঝোলাও, সেখানে সেই ঝোলাও, মানুষও শিখে যাচ্ছে, এবং করে সুফল না হলে কুফল তো কিছু হচ্ছেই। একদম একদম,
আমাদের ছোটবেলায় তো এত এগুলো ছিল না, কারণ মানুষ ফেসবুক থেকে এত এগুলো দেখতে পেত না। মানে সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু এত এগুলো দেখাচ্ছে যে শুকনো লঙ্কা পোড়ো, নাহলে কাঁচা লঙ্কা মাটির মধ্যে নাম লিখে ঢুকিয়ে দাও, নাহলে এই করো না সেই এগুলো করো। খুব, হ্যাঁ এগুলো উচিত না, এগুলো এটা একদম কিন্তু উচিত আমার না, মনে হয় একদম দেখানো উচিত না। যে একেবারেই উচিত না। জানে, যে করছে, মানুষ তো না জেনে বুঝেও অনেক সময় করবে, রাগবশতও অনেক সময় করে ফেলতে পারে, একদম। কারণ তো ত্রুটিও হতে পারে। এই যে যেমন সিনেমাতে কিভাবে গুন্ডামি করবে দেখিয়ে মানুষ অনেক বেশি ভালো গুন্ডামি করছে, হ্যাঁ এও হ্যাঁ। যেন সেরকম হয়ে গেছে। না এমন আমি ভাবে যেমন আমার ট্রেন স্ত্রীকে দেখায়। এই যে পুলিশ ফাইল টাইল যেগুলো দেখায়, আমাদের এমন কিছু অপরাধের মানে টেকনিক দেখিয়ে দিল, মানে হ্যাঁ, যারা হয়তো, যাদের হয়তো এটা মাথায় আসেনি, তাদের মাথায় তারাও কিন্তু এখন সেইটা বুঝে গেল যে এইভাবেও তো করা যেতে পারে। এটা আমার মাঝে, এটা আমার কখনো কখনো না, বেশিরভাগ সময় মনে হয় আরে এটা তো দেখিয়ে দিল, তারপরে এটা হ্যাঁ তো জানতো না, সে তো শিখে গেল, সে তো এবার সে এই শিখে গেল পদ্ধতিটা তো, নেবে, সে তো এই শিখে পদ্ধতিটা গেল। নেবে। হ্যাঁ, এই 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 যে যুগ, এই যে যুগটা চলছে না সবকিছু, এটা কিন্তু খুব একটা, আমরা মনে হয় ভালো ছিলাম, খুব বাজে দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ এক- এটা ঠিক না, সব বিদ্যা সবার জন্য নয়, এটা আমি খুব বিশ্বাস হ্যাঁ, করি। সব বিদ্যা সবার জন্য নয়, সব নয়। বিদ্যা সবার জন্য না। তুমি জানো, তুমি ব্ল্যাক ম্যাজিক জানো, তুমি তন্ত্রবিদ্যা শিখেছো, তোমার কাছে রাখো, যে তোমার কাছে যাবে তুমি তাকে বলো। তাকে বলো, ডেকে ডেকে সবাইকে দেখানো আর এরকম ওপেন করে দেওয়া পুরো আমি ব্যাপারটা। সেদিনকেই বোধহয় একটা স্ক্রল করতে করতে দেখছিলাম, লিখতে কাঁচা কি একটা মন্ত্র টন্ত্র বলছে, তো বলছে কাঁচা লঙ্কা লিখে, কাঁচা লঙ্কার গায়ে তার নাম লিখে মাটির ভেতর পুরে দাও, আর এই মন্ত্রটা বলো, তোমার শত্রু একদিনে মরে যাবে। বললাম এ হায় বাবা, সর্বনাশ, এ বাবা। সত্যি যদি এটা হয় তাহলে তো কেউ রেখে কারোর নামে করে দিল, আরে সেই মুহূর্তে তো সে রেগে আছে, হ্যাঁ হ্যাঁ, সে করে দিল। রাগ তো মানুষকে বিভ্রান্ত করে। একদম। মানে সে ঝগড়া হয়েছে, বাচ্চা ছেলে যদি শুনে থাকে, বন্ধুর সঙ্গে মারপিট করে এসে করে দিল, সত্যিই যদি এটা হয়ে থাকে, হ্যাঁ, আমার বিশ্বাস হবে না কিছু, এসব ফালতু কিছু হয়তো, কিন্তু সত্যি যদি এর মধ্যে সত্যি যদি এতটুকু ঢুকে থাকে, তাহলে কি তাহলে তো মারাত্মক। মারাত্মক ব্যাপার। কেন আছে, তুমি জানো, তুমি শিখেছো, তুমি তোমার কাছে রাখো, তোমাকে এগুলো তো জানানোর, লোককে জানানোর কোনো দরকার নেই। কি বলবো বলুন, কিছু তো বলার নেই আর কি। একদম একদম। একদম খুব বাজে মাঝে, এই যে মানুষ নিজের একটুখানি একটুখানি আমাকে দেখাবো বলে এত কিছু বাজে জিনিসও শিখিয়ে দিচ্ছে না। সেটা আত্মা ছিল, ভূত ছিল, সে নিয়ে সারা জীবন আলোচনা হয়েছে, সে নিয়ে লেখালেখি আছে, বড় বড় লেখকের প্রচুর লেখা আছে, বিভূতিভূষণ নিজে নিয়ে প্রচুর লিখে গেছেন, দারুণ দারুণ। সাংঘাতিক সাংঘাতিক ভালো ভালো লিখে গেছে। তারানাথ তান্ত্রিক আমরা পড়েছি, সাংঘাতিক লেখা, মানে পড়েছি এবং অনেকেই জানে। খুব সত্যি কথা, খুব ভাবে লেখা, খুব ভালোভাবে লেখা। বিভূতিভূষণ যেমন নিজে মারা যাওয়ার আগে নিজের ইয়েটা, মৃতদেহটাই দেখেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। খুব সাংঘাতিক ব্যাপার সেটা, খুব খুব সাংঘাতিক, কিন্তু নিজে বলছেন এটা, আমি আমার ইয়েটাই দেখে আসলাম, বাড়িতে এসে বলছে সব ঠিক আছে, এগুলো 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 সব ঠিক আছে, কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো যেন অত্যাধিক একটা, কি একদম বলবো, মেনে একদম। নেওয়া যাচ্ছে না। একটু আমি প্রচারের আলোয় থাকবে বলে মানুষ যে কত একটু রকম প্রচারের কিছু আলো করছে, থাকবে বলে, একটু প্রচারের আলোয় থাকবে বলে মানুষ যে কত ক্ষতি, সমাজের ক্ষতি যে কতটা ক্ষতি করছে। হচ্ছে, সেটা বোঝানো খুব মুশকিল আর কি। ডেকে ডেকে তো বোঝানো যাবে না। না না না, এসো ভাই, ভেতর আমি থেকে তোমাকে যদি না বোঝাচ্ছি, আসে, এসো চেতনাটা ভাই ভেতর আমি তোমাকে থেকে। বোঝাচ্ছি, এইভাবে তো বোঝাতে পারবো না, সকেটিসের মতো আমি পাড়ায় মঞ্চু করে উঠেও বলতে পারবো না তোমরা এগুলো ভুল করছো, তাহলে ওই পেটানো ছাড়া আর কিছু করবে না পিঠে। একদম একদম বলবে পেটানো একদম। বলবে, আর তারা বলবে পুরো পাগল হয়ে গেছে আর কি। অতএব নিজের খারাপ লাগে আর কি, যে কতটা মানুষ, কতটা মনের দিক থেকে কতটা খারাপ চাইছে লোকের। তুমি যেটা বলে দিলে, কেউ যদি এটা করে ফেললো তো হয়ে গেল। ভালো, তাহলে ভালোগুলো বলো, খারাপগুলো বলো না। তোমার ঠিক এটা করলে কথা, ভালো হবে, তোমার ওটা করলে ভালো হবে, তোমার ওটা করলে ভালো হবে, ঠিক কথা। সেগুলো বলো, খারাপগুলো বলো না, তাই না? আমি ঠিক। আমার সেকেন্ড গল্পটায় চলে আসি। আচ্ছা। এটাও কিন্তু একদম একটা সত্যি ঘটনা, এটাও সত্যি ঘটনা, এবং একজন মানুষের সাথে তো হয়েছে। কি করে হয়েছে সেটা নিয়ে, আমার সাথে না, এবং আমার খুব কাছের একজন মানুষের সাথে হয়েছে।
এবং খুব অদ্ভুত লেগেছে ব্যাপারটা। আমি নামগুলো একটু বদলে বলছি, নামগুলো একটু বদলে বলছি। এবং সে সেটা মানে সেটা এসে ভয়ানক একটা অবস্থা আমাকে বলছে, জানিস তো এরকম হয়েছিল, আমি আজকে জানতে পারলাম। শুনুন গল্পটা। সেদিন সে মেয়েটি, আমি নাম দিলাম ধরুন রূপা। রূপার বাপের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে, আরিয়াধয়। হ্যাঁ, ওর একটু বাপের বাড়ি যাওয়া স্বভাব আছে। ওর মেয়েটা বড়, 4-5 পড়ে, 4 পড়ে। ও বেশিরভাগ দিনে আমার কাছে মেয়েটাকে রেখে যেত, মেয়েটাকে রাখতুই, আর আমাকে ঘুষ টুসু দিত মাঝে মাঝে আর কি। আজকে রোল কিনে আনবো, কালকে মোগলাই কিনে আনবো। সেটা মেয়ে রেখে দিতেই হলো, তার আসার নাম গন্ধ থাকতো না আর কি। আমি একা থাকতাম, আমারও সুবিধা হতো, কারণ আমার তো একটা সঙ্গী হলো। অতএব সে সেদিন বেরোলো, তো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এত বৃষ্টির মধ্যে যাবি? বললো হ্যাঁ যেতে হবে, যেতে তো হবেই, বাবার বাড়ি। আইডিয়া দেওয়া ছিল তার বাপের বাড়ি আর কি, কিন্তু মা নেই, বাবা, ভাই, দিদি। ওকে যেতেই হতো, ওষুধ নিয়ে যেতে হতো, অন্য কোনো কাজে যেতে হতো, নানা কাজে যেতে হতো। সে এবার আরিয়াদহ হচ্ছে, আমরা যেখানে থাকি সেখান থেকে নৌকা পেরিয়ে আরিয়াদহ চলে যাওয়া যায়। সেখান থেকে একটা অটো বা বাসে করে সে চলে যায় তার বাড়ি। অটো করে চলে যায়, বাসে উঠতে হয় না, হেঁটেও যাওয়া যায়। মানে হাঁটলে একটু বেশি, বা রিক্সা, তখন তো টোটোর চল হয়নি, রিক্সা। আমি এটা বলছি ধরুন 97 এর কথা, 97-98। আমিও তখন বেশ ছোট, মানে এই নিয়ে রিসার্চ নিয়ে পড়তে আমার খুব ভালো লাগে। মানে 97-98, বেশ কম বয়স আমারও তখন। দিয়ে সে সেদিনকে গেছে, গিয়ে এবার বৃষ্টিটা না ক্রমশ বাড়ছে, বৃষ্টিটা ক্রমশ বাড়ছে। ফিরতে তো হবে, কারণ মেয়েটিকে রেখে গেছে। ওর মেয়েই থাকতো, ওর হাজবেন্ড দূরে থাকতো, বাইরে ট্যুরে থাকতো। আমার হাজবেন্ডও যেমন ট্যুরে থাকতো, ওর হাজবেন্ডও ট্যুরে থাকতোই না, মেয়েকে নিয়েও থাকতো। তার জন্য মেয়েটা আমার কাছে, আমি যেহেতু আমার হাজবেন্ড ট্যুরে থাকে, মেয়েটার কাছে থাকলে আমার একটা বক বক করার লোক হতো, আমার বেশ সুবিধেই হতো। তো ক্রমশ বৃষ্টি বাড়ছে, আর ফোনের কিন্তু ছিল না তখন, ল্যান্ডলাইন, মোবাইল কিন্তু তখনও অত আমাদের হাতে আসেনি। দিয়ে গেছে, গিয়ে ফিরছে, বৃষ্টি বাড়ছে, আমরাও তো দেখছি বৃষ্টি বাড়ছে। আমি মেয়েটাকে বলছি চলে আমরা বাপু খেয়ে নি, আমরা দুজনে খেয়ে নি, তোর মা যা খুশি করুক গিয়ে, আসবে কি আসবে না, আমরা খেয়ে শুয়ে পড়বো, বুঝলি তো। সব করতে করতে লাইনে ফোন এসছে। তো বলছে যে খুবই তো বৃষ্টি পড়ছে, কিন্তু আমি আসবো, আমি ঠিক আসবো, তোরা ইয়ে করিস না, বৃষ্টিটা একটু ধরলে আমি বেরোবো। বৃষ্টি তো ধরার নাম গন্ধ করছে না। তো সেই অবস্থায় ও খানিকটা ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন ওর দিদি বলছে একটু চা খেয়ে যা। তো বললো বৃষ্টি তো থামার করছে না, একটু থেমেছে। তো দিয়ে তাহলে চাটা খেয়ে যখন বেরিয়েছে, তখন বৃষ্টিটা একটু কমেছে। ও কোনো আসার পথে কোনো রিক্সা পেল না, রিক্সা নিয়েও হাঁটছে। হেঁটে এসে ও ভাবছে যে এখন কোথা থেকে কি পাবো। নৌকো করে যদি পেরিয়ে যেতে পারে, সেখান থেকে একটা অটো ধরলে ও আমার বাড়ি চলে আসতে পারবে। অটো বৃষ্টি বলে খুব একটা বন্ধ হয় না, হয়তো একটু কম চলবে। একটা টোটো কিন্তু তখন ওঠেনি। অটোতে এখন যেমন সে রাস্তা বেরোলে টোটো পাওয়া যায়, তখন ছিল না, অটোর জন্য একটু দাঁড়াতে হতো। তো ও তো ওরকম ভাবে ইয়ে করছে, হাঁটছে, শাড়িটা বেশ খানিকটা গুছিয়েছে, পিঠে একটা ব্যাগ আছে, আর ও শাড়ি, চাদর ইত্যাদি সেল করতো। সেগুলো বড়বাজার, ওর ভাইয়ের বড় বাজারে দোকান ছিল, বড় বাজার থেকে সেগুলো নিয়ে এসে সেগুলো সেল। আমরাই নিজেদের মধ্যে, বাইরে কোথাও যেতাম, নিজেদের মধ্যে দিত, আমরা নিতাম। সেরকম 2-4টে জিনিসও আছে ওর ব্যাগে। তো ব্যাগটি কাঁধে নিয়ে ও হেঁটে আসছে। বৃষ্টিটা বেশ কম ছিল, কিন্তু বৃষ্টিটা বেশ আবার বাড়লো। হেঁটে হেঁটে হাঁটছে, হেঁটে ঘাটের কাছে এসছে। আর অনেকেই হয়তো আরিয়াধর ঘাটের পাশেই শ্মশান একটা দেখেছেন, মানে জানে আরিয়াধর ঠিক ঘাটের পাশেই কিন্তু শ্মশানটা আছে। সেখান থেকে নৌকোর কাছে এসছে যখন, তখন দুটো মাঝি বসে আছে, বলছে না আজকে আর নৌকো চলবে না, শেষ নৌকো চলে গেছে। ওর তো বলছে শেষ নৌকো তো এত তাড়াতাড়ি যায় না, বলছে এই ওয়েদারে আমরা আগেই নৌকো চালানো। তখন
ওই ইয়ে নৌকো ছিল, যেমন ওই এখন ভটভটি নৌকো আছে, তখন ভটভটি নৌকো হয়তো একটা দুটো ছিল, কিন্তু ওই হাতে টানা নৌকো বেশি ছিল। তার জন্য সেই হাতে টানা নৌকো, ভটভটি নৌকো আর আসবে না, বলছে আমরা আর আজকে নৌকা চালাবো না। তারা দিব্যি জল টল খেতে বসে গেছে আর কি। বলছে এত রাত্রে আপনি এদিকে এসছেন কেন, হবে না। এবার আরিয়া ধর ওই রাস্তাটা ধরে সিধেহাট আসলে কিন্তু দক্ষিণেশ্বরের যে জিটি রোডটা আর কি, ওইখানটায় বাসগুলো যেখানে আসে, তখন 3 নম্বর চলতো বাগবাজার থেকে শ্রীরামপুর পর্যন্ত। সেই রাস্তায় 3 নম্বর বাসে ওঠা যাবে, অন্য বাসে ওঠা যাবে, সেই রাস্তাটায় আসা যাবে। ও তখন বলছে যে বেরিয়ে যখন ফিরে পড়েছি তখন তো আমাকে যাহা করে যেতে হবে, তাহলে আমাকে হাঁটতে হবে। এবার বৃষ্টিটা একটু কমলো, বৃষ্টিটা একটু কমতে ও বললো তোমরা সত্যিই যাবে না? ঠিক বলছো? বলছে না দিদি যাবো না, আপনি চলে যান। ওরাই আবার বুদ্ধি দিচ্ছে, আপনি হেঁটে চলে যান, 3 নম্বর পেয়ে যাবেন। আপনি কোথায় যাবেন? না যাবো এখানে, বলে 3 নম্বর পেয়ে যাবেন। তো রূপা কি করেছে, হাঁটতে শুরু করেছে। হাঁটতে শুরু করেছে গোটা রাস্তা। অত বৃষ্টিতে কে রাস্তায় থাকবে, লোকজন নেই, মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে ছাই করে গায়ে জল ছিটিয়ে দিয়ে। ও পিঠে ব্যাগটি নিয়ে, মাথায় একটি ছাতা, হাঁটছে। ও খুব একটা ভীতু টিতু নয়, কিন্তু নাহলে ওই শ্মশানের ধার দিয়ে হাঁটা রাত্রিবেলা বেশ ভয়ঙ্কর ছিল। ওইটা ভীতু টিতু ছিল না। দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। হঠাৎ দেখে পেছনে একটা টুং 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 করে রিক্সার আওয়াজ। মানে একটা রিক্সা আসলে যে টুং টুং করে, একটা রিক্সা আসলে যে আওয়াজ হয় না, একটা রিক্সা আসছে বোঝা যায়, একটা রিক্সার আওয়াজ। তো রিক্সাটা ওর পাশে এসে বলছে যে এই রিক্সাটার পাশে এসে দাঁড়িয়েছে। বাবা আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, আমার বেশ ভয় ভয় করছে আর কি। রিক্সাটার পাশে এসে দাঁড়িয়ে বলছে এই উঠে উঠে রূপা, উঠে উঠে, বাবা এই বৃষ্টিতে তুই ভিজছিস, উঠে আয়। ওখানে ওর একটা ছোটবেলাকার বন্ধু ওই রিক্সায় বসে আছে, রিক্সায় বসে আছে। রিক্সাওয়ালা বেশ চাপাচুপি দিয়ে রিক্সা চালাচ্ছে, উঠে 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 উঠে। বলছে কিরে আনন্দি তুই? বলছে নন বেঙ্গলি বন্ধু। দিয়ে বলছে তুই? বলছে হ্যাঁ রে, আমি দেখলাম তুই এরকম হেঁটে ভিজে যাচ্ছিস, সেখান দিয়ে তো অনেকটা পথ, তোকে 20 মিনিট ধরে হাঁটতে হবে, সম্ভব নাকি? উঠে উঠে উঠে। দিয়ে ও উঠেছে, উঠে পাশে বসেছে। তখন বলছে এবার পৌঁছে দেবো। তারপর দুজনে ভালো, কতদিন বাদে তোকে দেখলাম, বেশ ভালো লাগলো। তুই হ্যাঁ তুই তো, তোর মেয়ে কত ভালো হলে, যেমন গল্প হয় বন্ধু অনেকদিন বাদে বন্ধুদের সঙ্গে দেখা হতে। তখন ও রিক্সাওয়ালাও তো, রিক্সাওয়ালা খুব জোরে চালাতে পারছে না, বৃষ্টিটাও জোরে এলো, রিক্সাওয়ালা খুব জোরে চালাতে পারছে না, আস্তে 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 সে চলেছে। এইবার আস্তে আস্তে অনেক রকম কথা হচ্ছে ওদের, অনেক রকম কথা হচ্ছে। ওরা আস্তে আস্তে এসে খানিকটা আগে, দক্ষিণেশ্বরের মন্দিরের খানিকটা আগে, আনন্দ বলছে আমি না এখানে নেমে যাবো জানিস তো। বলছে এই বৃষ্টির মধ্যে তুই এখানে নেমে যাবি কেন? আমি এখানেই থাকি। এখানে থাকিস মানে? এই যে কোথায় থাকিস তুই? তখন একটা গলি মতো আছে, মানে রাস্তার মধ্যে একটা গলি, এইখানটায় থাকি বলে এরকম ভাবে দেখিয়েছে, বলে লাফিয়ে নেমে গেছে। কি অদ্ভুত মেয়ে বাবা, কেমন হুটুস করে এলো, হুটুস করে নেমে গেল। বলছে না না রিক্সাওয়ালা তোকে পৌঁছে দেবে, রিক্সাওয়ালা তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে। তখন কি যে করছিস বাবা, তোর কীর্তিকলাপ আমি বুঝতে পারছি না। তখন দিয়ে ও তো নেমে গেলই গেল। আরে আর একদিন আসিস, দেখা করিস, বাড়িতে আসিস, এত কিছু বলার আগে ও যেন কেমন ফুট করে মিলিয়ে গেল, দিয়ে ও চলে গেছে। তো রিক্সাওয়ালা আবার আসতে ওকে টেনে নিয়ে এসে বাস স্ট্যান্ড থেকে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে ও নামলো, নেমে বললো যে আপনাকে তো আনন্দি পয়সা দিল না, দিয়ে দিল, কত দেব বলুন, কি দেব? তখন রিক্সাওয়ালা রিক্সাটা ব্যাক করিয়ে নিয়েছে। পয়সা নেওয়ার কোনো নাম বলছে না, নাম গাছটাও বলছে না, হাতটা যা এরম করে। আর রিক্সাওয়ালাটা একটা কম্বলের মতো কিছু দিয়ে পুরো মুখ থেকে গাটা ঢাকা। ও ভাবছে যে শীতকাল তো নয়, বৃষ্টিতে মানুষ ছাতা নেয়, কম্বল দিয়ে ঢাকা কেন? কিন্তু বাড়ি আসার একটা টান, পিছ টান থাকে না মানুষের, অত ভাবার সময় পাওয়া যায় না। অত রাত্রি হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে প্রায়। 10টা সাড়ে 10টা না, ও আমাকে টাইমটা বলেছিল 11:45 তখন। ও সেদিনকে আমাদের বাড়িতে এসেছিল মেয়েকে নিতে প্রায় 12টার কাছাকাছি।
দিয়ে 12টার কাজ করেছিল, 11:15 11:30, হ্যাঁ 11:30টার সময় বোধ হয় এসেছি। দিয়ে তারপর বলছে এরকম কেন, আমার মনে হচ্ছে তো রিক্সাওয়ালা ওকে নামিয়ে দিয়ে কেমন পিছু ঘুরে চলে গেল। তো বলছে দেখ তাহলে আনন্দ দেবা হয়তো, বা কিছু ওর নিজের রিক্সাওয়ালা হয়তো, সবকিছু গুলিয়ে টুলিয়ে যায় না, কেমন গুলিয়ে টুলিয়ে যাচ্ছে। এইবার ও রাস্তাটা পেরিয়েছে, যেদিকে নামিয়েছে সেখান থেকে রাস্তাটা পেরিয়ে বাসে উঠতে হবে, সেদিকে রাস্তাটা পেরিয়েছে, পেরিয়ে এসছে, এসে ও কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে, সে আগে এক একটা বৃষ্টি হতো না, সেই হয়েই যেত ওই 3-4 দিন ধরে হয়ে যাচ্ছে যেত। ঘ্যান ঘ্যান করে। হ্যাঁ, আর কি আমাদের সময় হতো, এখন আর সেরকম বৃষ্টিও হয় না, বেশ মজাও লাগতো। আমাদের সময় সেগুলো হতো, 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, সেই বৃষ্টি আর কি। সেদিন বিকেল থেকে কিন্তু সেটা শুরু হয়েছিল। দিয়ে ও 3 নম্বর কিছুক্ষণ দাঁড়ানোর পর 3 নম্বর ওই 20-25 মিনিট অন্তরস্থ একটি বাস উঠছে। ও বাসে উঠেছে, উঠে 3 নম্বর সামনের দিকে একটা সিট থাকতো, ওই সিটটায় বসে, জানলার ধারে সিটটায় বসে যখন মুখটা বার করেছে তখন দেখে আনন্দে দাঁড়িয়ে, এবং ওই রকম সুন্দর সাজুগুজু করা, মানে সুন্দর সাজুগুজু করা, যেমন রিক্সাতেও যখন, এটা আমি বলতে ভুলে গেছি, রিক্সাতে যখন ওকে দেখেছিল সুন্দর সাজুগুজু করা, মানে ভালো শাড়ি পরা, সুন্দর সাজুগুজু করা, ওইভাবে দাঁড়িয়ে দেখে আমাকে হাত মারছে। ও হাত নেড়েছে, ওর না কেমন গুলিয়ে গেছে সব, যে এটা কি হলো। ও নেমে গেল, আবার এখানে এসে আমাকে হাত দাঁড়ালো, রিক্সার এটা গুলিয়ে টুলিয়ে ঘন্ট বাকিয়েছে, তাও ভিজে নিজে সব সব করছে। বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে তো আমাদের বাড়ি এসছে, দিয়ে মেয়েকে নিয়েছে, নিয়ে চলে গেছে। আমাকে বলেছে কিন্তু তখন যে এরকম খুব ছোটবেলায় একটা পুরনো বন্ধুর সঙ্গে এরকম রাস্তায় দেখা হলো, অদ্ভুত করলো জানিস তো, আমি কি বলে কেমন মাঝপথে নেমে গেল বৃষ্টির মধ্যে। তারপর আবার বাসে যখন উঠলাম তখন সে হাত নাড়লো, কি হলো আমি বুঝতে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? মনে হয় সবাই শুনতে পাচ্ছে, আমি তো পরিষ্কার শুনছি। দীপ্ত, ঠিক আছে ঠিক আছে। শোনা যাচ্ছে, নিশ্চয়ই হ্যাঁ, শোনা যাচ্ছে। দিয়ে তো ও তো এরকম করে গেছে, গিয়ে চলে গেল, তারপর চলে গেল। আমরাও ব্যাপারটা নিয়ে খুব একটা 2-3 দিন তার মানে চলে গেছে, ব্যাপারটা নিয়ে ভাবিনি, ভাবিনি। ও বলেছে আমাকে, আমাকে বলে রাত্রে চলে গেল। আমাকে যদি বেশি টাক করে ভাবতাম হয়তো আমিও ভয়টা পেতাম, আমিও অতটা নিই না, হয়তো হয়েছে, কতজন কত কিছু করে, কি চল যা ভিজে এসছিস বাড়ি যা, স্নান করে ঘুমিয়ে পড় বলে ও চলে গেছে মেয়ে নিয়ে, আমি চলে গেছি। বৃষ্টিও তার আরো অযোধ্যায় শুরু হয়েছে, তখন যেমন হতো সে প্রচন্ড ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি, সেই নিয়ে এ করেছি। এবার 2-3 দিন বাদ, 2-3 দিন কি 4 দিন বাদে না হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়িতে চলে এসছে। তখন ওই 12টা 12:30 হবে, একদম সিধে আমাদের বাড়িতে এসে দরজায় একদম মানে বেল টেলও বাজানো, ধাক্কা, খোল 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 করে আমার নাম ধরে সিধে খোল 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 খোল, দরজা খোল। শিগগির এসে চেয়ারের সামনে, ডাইনিং এর চেয়ারে ধপাস করে বসে পড়ে, কি হয়েছে রে এত ঘেমে গেছিস, কি ভয় পেলি নাকি, কি রাস্তায় বেরিয়েছিস, যখন তখন ট্যাং ট্যাং করে ঘরে সব মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট হলো, ধাক্কা মেরেছে গাড়িটা দিয়ে। আমি তো নানা কথা বলে যাচ্ছি, বলছে না, বলছি কি হয়েছে বল, তাকে জল দিয়ে তাকে সে একদম ঘেমে নিয়ে একসা। তখন বলছে ওই তোকে সে আনন্দের গল্প বললাম না সেদিনকে, দেখা হলো রাত্রিরে, বলছি হ্যাঁ। বলছে জানিস তো, বলছি কি, সে বলতেও পারছে না, এত 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 টেনশন করছে, এত অসুবিধা হচ্ছে তার। বলছে ও না মারা গেছে অ্যাক্সিডেন্ট। সম্ভব নাকি, মানে আমি তো নিজে কোনোদিন সম্ভব না, বাট দেখেছিস তার সঙ্গে কথা বলেছিস, তোর পাশে বসে এসছিস, সে মারা যাবে কি করে। তখন তখন তো ছোট বয়স, ধরুন ওই 21-22 সব আর কি, 23, আমার থেকেও একটু বড় ছিল হয়তো সে সময়, এমএ পড়ি আর কি। প্রচুর ইন্টারেস্ট সব ব্যাপারে, সব ব্যাপারে প্রচুর ইন্টারেস্ট। তো আজ না এটা সম্ভব না, কে বলেছে তো, বলছে এই এখানে একজন থাকে, মানে আমাদের বাড়ির থেকে ধরুন 3-4টে স্টপেজ পরে থাকে, ও তো ওই ঘুরে বেড়ানো স্বভাব, সেখানে একজনের সঙ্গে দেখা হয়েছে, একজনের মায়ের সঙ্গে দেখা হয়েছে, ওদেরই এক বান্ধবীর মায়ের সঙ্গে দেখা হয়েছে, ওদের সঙ্গে পড়তো আর কি কলেজে।
দেখা হয়েছে, সে তাকে ডেকে বসিয়েছে, বসিয়ে চাটা খাইয়ে এই কথাটি বলেছে, জানিস তো তুই এই খবরটা জানিস তো আনন্দে মারা গেছে। সেই শুনে সে আর কোনো দিকে না থাকি সিধা আমার কাছে যে এরকম বলেছে। আর বললাম যে যে এটা বলছে ওর বিয়েতেও কিন্তু এদের ডাকে। তো আমি বললাম যে কতটা সত্যি সেটা তো জানতে হবে। তখন সবেতেই প্রচন্ড ইয়ালাম, ঠিক আছে তুই ওই কাকিমার কাছে চল, গিয়ে শ্বশুর বাড়ির নাম্বার নেবো, ওর শ্বশুর বাড়ি কোথায় জানবো, ওর বর কোথায় জানবো, তার কাছ থেকে সব জানবো, জেনে ব্যাপারটা সত্যি বিচার করব, কি ঘটনাটা সত্যি কিনা। দিয়ে সেদিনকে আমি বললাম আজকে আর না, তুই যা, তুই এখানে খেলে খা, নাহলে যা এখন। সেদিনটা গেল। তারপরের দিন দুজনে বেরিয়েছি, বেরিয়ে সেই কাকিমার কাছে গেছি, গিয়ে বলছে কাকিমা, গিয়ে একটু কথাটা তো বললাম না, আমার আর তস হয়েছে না, কেন আপনি ওই এটা বলুন, এই যে বলেছিলেন আপনি ওর শ্বশুর বাড়ি কোথায় জানেন? বললো হ্যাঁ টালাতে। টালাতে তো ওদের বাড়ি গিয়ে কি ঠিকানা কাকিমা জানতো মোটামুটি আর কি। না ঠিকানা জানতো না, কাকিমা আমাদের তখন বললো ওই ওখানে একটা স্কুলে পড়াতো, সেই স্কুলটা আমি বলতে পারবো তোদের, তার থেকে বেশি কিছু বলতে পারবো না। তো ওই টালার কাছে একটা স্কুলে পড়াতো, তো টালা ব্রিজের তলায় আশেপাশে কোনো স্কুলে পড়াতো। তো বললাম ঠিক আছে সেটাই দাও। তারপরের দিন গেলাম তার স্কুলে, স্কুল থেকে তো স্কুলে গিয়ে ওদের বাড়ির ঠিকানা নিলাম। স্কুলে কিন্তু বললো আমাদের হ্যাঁ উনি মারা গেছে, কিন্তু সে বিশ্বাস মানুষের তো হয় না না। তা সেদিন সেটা শুনে চলে এলাম। এবার তো বেশ দুজনেই ভয় পেয়েছি। তারপরের দিন তাদের স্কুল থেকেই তাদের বাড়ির ঠিকানা নিয়েছি, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি। এবার ঠিক করছি প্রথমে শ্বশুর বাড়ি যাবো না প্রথমে বাপের বাড়ি যাবো। দুজনের কি কিউরিসিটি আর কি, মানে প্রচন্ড ইয়ে দুজনের তখন। তারপর ওর হাজব্যান্ড ফিরেছিল, বললো তো দুজনে প্রচুর অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছে, চলো যাই, কোথায় কি পেটান যে তুমি খাবে দুজনে। তো সেও আমাদের সঙ্গে গেছিল। প্রথমে আমরা এর মাদের আনন্দের আমার বন্ধু ছিল না, কিন্তু ও কিন্তু রূপারই বন্ধু। তো আনন্দের মারা কিন্তু এই রূপাকে চিনত, মানে ওদের বাড়িতে গিয়ে অনেক আড্ডা টাড্ডা মারতো কলেজ লাইফে এইসব। তো আমরা প্রথমে গেলাম শ্বশুর বাড়ি, আশেপাশেই ও শ্বশুর বাড়ি ছিল। দিয়ে দেখলাম যে সামনেই একটা বড় ছবি, আমাকে ও হাতটা টিপে ছবিটা দেখাচ্ছে যে দেখ এইটাও মালা দেয়া। তার এরপর তো কোনো জিজ্ঞাসার ব্যাপার থাকে না। তারপরে ওর হাজব্যান্ডের সঙ্গে দেখা হলো, বললো হ্যাঁ, যে কি করে হয়েছে না, মেয়েটি চিরকালই খুব পরোপকারী, সেটা রূপম আমাকে বলেছিল। খুব মানে লাফিয়ে পড়ে উপকার করবে লোকের দরকার, মানে সে ভাববে না আমার দরকার কি দরকার না, ওর দরকার কি দরকার ও ভাবার প্রয়োজন বোধ করে না, ও উপকার করবে লোককে। তো একটা ও যখন স্কুল থেকে ফিরছে, তখন স্কুলের বাচ্চারাও ফেরে ওই সময়, একটা বাচ্চা পার হচ্ছে যখন দুদিক থেকে দুটো বাস এসে গেছে, ও দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ঠেলে ফেলে দিয়েছে, কিন্তু নিজে আর যেতে পারেনি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার জন্য সেদিনকে ওই যে ছবিটা টাঙানো ছিল, সেই শাড়িটা, ওই শাড়িটাই কিন্তু পরেছিল যেদিন ওই রূপার সাথে দেখা হয়েছে, ওই রকম সুন্দর সাজগোজ করা। আর ওর বরকে বললো, ওর বর বললো হ্যাঁ এই শাড়িটা পরেই ও মারা গেছে। দিয়ে তারপর সেখান থেকে আমরা তো সব জানলাম, জেনে সত্যি খুব ভয়ের থেকেও মন খারাপটা সব থেকে বেশি হলো। তারপর তো ওকে দেখা দিয়া ওই যে ওর তারপর গেলাম আমরা ওর বাপের বাড়ি, গিয়ে ও মা কে যেটুকু করে আমরা এই জেনেছি হেন তেন করে, রূপাকে তো চিনতই, এ করে তাদের বাড়ি থেকে বাড়ি ফিরে এসে তখন ভাবলাম ওই যে ওর উপকার করা একটা অভ্যাস ছিল, বন্ধু এত সদ্যই যেহেতু ঘটনাটা হয়েছে, ও তো তখনও পৃথিবী ছেড়ে যায়নি।
বন্ধু এত বড় বিপদে পড়েছে দেখে ও সেটা সহ্য করতে পারেনি। যদিও অনেক দিন দেখা নেই, কিন্তু বন্ধুকে ওর মনে পড়েছে। আর ওই যে বলে না, আত্মা সবকিছু দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মা সবকিছু দেখতে পায়, কোথায় কি হচ্ছে দেখতে পারে, যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারে। তার জন্য ও হয়তো দেখতে পেয়েছে যে কত বিপদে পড়েছে, যাই ওকে একটু পৌঁছে দিয়ে আসি। তার মানে ও যেমন ওরকম রিক্সাওয়ালাও যে ছিল সেও কোনো আত্মা ছিল, সেও তাই ছিল। সেও তাই ছিল। আর এটাও কিন্তু অদ্ভুত, ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দির কাছ অব্দি ওরা কিন্তু গেল না, মায়ের মন্দির কাজ অব্দি কিন্তু গেল না, ওরা কিন্তু তার আগে নামিয়ে দিল, আগেই নেমে গেল। একদম সত্যি ঘটনা। কি সাংঘাতিক! আমার লাইফে আমি ঘুরে ঘুরে সব করে বেরিয়েছি, তখন খোঁজ নিয়ে বেরিয়েছি। বিশ্বাসটা নিজের মধ্যে আনতে হবে, তাই সত্যি কি হয়েছে। ও তো এসে আমাকে বলেছে, এবং ও যে এসে বলেছে ও সত্যি বলেছে সেটা বোঝাই গেছে ওর যে প্রথম দিন বলা দেখে। হ্যাঁ, এরকম আনন্দে আমাকে পার করে দিল। একদম সত্যি ঘটনা। এগুলো কিন্তু আমি এখনো লিখিনি, আপনাদের প্রথম বললাম। মানে এখন এইগুলো আমি লিখিনি। না একদম মানে গল্পের মতোই, পুরো মনে হচ্ছে ছায়াছবি দেখলাম আর কি একটা, একদম এইরকম লাগছে। একদম সত্যি ঘটনা। কি অদ্ভুত না, সাংঘাতিক অদ্ভুত। কিন্তু কি এটাও মানে বন্ধু যে, সে কিন্তু মানে মৃত্যুর পরেও বন্ধু। যদি বন্ধু হও তাহলে কিন্তু মৃত্যুর পরেও সে, যদি বন্ধু হয় সে মৃত্যুর পরেও বন্ধুই থাকে। সত্যি, কিন্তু যে আজকে তার সেই বন্ধু খুঁজে ভালোবাসাটা, পাওয়া টানটা মুশকিল। কিন্তু নষ্ট হয়নি। একদম টানটা নষ্ট হয়নি। ও দেখেছে হ্যাঁ বিপদে পড়েছে, একে একটু যতটা পারি সাহায্য করি। নিজের আরে দলবলের লোকজনকেও তো নিয়ে এসছে হ্যাঁ, রিক্সা নিয়ে টানানোর জন্য, এসছে সঙ্গে, ও ওখানকার বন্ধুদের নিয়ে ওখানকার এসছে, বন্ধুদের নিয়ে এসছে। রিক্সাওয়ালা সাজিয়ে টাজিয়ে। একটা রিক্সাওয়ালার সাথীকে নিয়ে এসছে তো, ভাড়াটাও নিল না, উল্টে আরে ভাড়া নিয়ে করবে কি, টাকা পয়সা দিয়ে তো ওদের কোনো করবে কাজ কি, নেই। ওটা তো ওই দিয়ে কেনা যাবে না কিছু। তারপর ভাড়া দিতে গিয়ে যদি ওই ঠান্ডা হাতে হাত লাগে সেটা আগে বুঝে যাবে। সাংঘাতিক, আরো সাংঘাতিক। না, সব থেকে যেটা লিখেছিল সেটা হচ্ছে যে সত্যিই তো হয়েছিল, তারপর তো এগুলো জেনেছিলাম আমরা। আমার মনে হয় ওরই ইচ্ছা ছিল এগুলো জানি, মানে হ্যাঁ এগুলো জেনে যায়। হ্যাঁ, না হলে যা ওই যে যার সঙ্গে বাড়ির 3-4টে স্টপেজ পরে যার সঙ্গে থাকে সে কাকিমার সঙ্গে তার 3-4 দিনের পর দেখা হওয়ার কি দরকার ছিল, না দেখা হতেই পারতো। একদম মানে ঘটনা যেন সাজানো ছিল সব আর কি, যেটার পরে এটা। সাজানো 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 ছিল। সেই কাকিমার সঙ্গে তো অনেক দিনই দেখা হয়নি, ও বললো তার সঙ্গে দেখার কথা ছিল, সেও আমার ঘরে ডেকে বসিয়ে চা জল খাবার খাইয়ে বলতে গেল কেন তার কথা, সেটাও না বলতে পারতো। ও ও যেন চাইছিল ও ওটা জানুক, জানুক। যে আমি নেই সেটা রূপা জানুক। যত জানে না ওটা জেনে যাক, কিন্তু একটা মানে যাওয়ার সময় একটা উপকার করে গেল। একদম একদম। উপকার করতে কিন্তু কিছু কুণ্ঠা করলো না। একদম সত্যি ঘটনা, কিন্তু একদম সত্যি ঘটনা। এবং আমি তার মধ্যে রয়েছি, মানে বেশ উৎসাহের সঙ্গে ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি যাচ্ছি না, এটার পেছনে ঘুরছি, এটার কি সত্যি সেটা দেখে যাবো আর কি। ইউনিভার্সিটি যাওয়ার নাম নেই, তখন এটা মাথায় ঢুকেছে। তো রীতিমতো একটা থ্রিলার ছায়াছবির মতো, হ্যাঁ, যে কি কেস দেখতে হবে। ক্লাস দূর হোক, এখন এটার পেছনে ঘুরবো, এরকম একটা কি কি বলবো। এখন হাসছি, তখন কিন্তু বহুদিন ঘুম হয়নি, বহুদিন ঘুমোতে পারিনি। মানে মনে হতো এটা যে ভয় ঠিক হতো না, কেমন একটা কষ্ট হতো, কেমন একটা দুঃখ হতো। যদিও আমি মেয়েটিকে চিনি না, সে আমার বন্ধু ছিল না, তবুও কেমন একটা কষ্ট ওর জন্য হতো, দুঃখ হতো। ছবিটা দেখেছিলাম, সেই ছবিটা মনে পড়তো, বেশ দুঃখ হতো আমার, কিন্তু বেশ দুঃখ হতো। আর টিউবলাইট জ্বালিয়ে ঘুমাতাম রাত্রিরে, একা থাকতাম তো, গোটা ফ্ল্যাটটা একা থাকতাম, আমি টিউবলাইট জ্বালিয়ে ঘুমোতে শুরু করলাম। আর আলো টালো নিভিয়ে ঘুমানো নয়, মানে কেমন একটা অস্বস্তি হতো, কেমন একটা ফিল করতাম এরকম।
এবং আর এটা কিরকম না, মানে আছে আমাদের সঙ্গে, সে মিলতে চাইছে কিন্তু পারছে না, কোথাও আছে ধারে কাছেই, অথচ মিলতে পারছে না। এটা বড্ড কষ্টের, এই অনুভূতিটা ভীষণ কষ্টের। ওই ওই 1 বছর কিন্তু ওদেরও এই কষ্টটা হয়, অনেক কষ্টটা কিছু হয়। বলতে চায়, অনেক কিছু বলতে চায়, মানে যেখানে ওই পড়াশোনা করে যেটুকু জেনেছি, অনেক কিছু বলতে চায় আত্মা, বলতে পারে না। মানে ওই এটাও ভাবে আমি বলতে গেলেও যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়। এটাও ভাবে সে, কিন্তু সে অনেক কিছুই তখন বলতে পারে না। আহারে, অনেক না বলা থেকে, মানে কাজের কথাও তো থেকে যায়, ঠিক ঠিক। এখানে এই ছিল, ওখানে সেই ছিল, ওটা বলা হয়নি, ওটা করা হয়নি, তোদের হঠাৎই নিজের চলে যাওয়া তো নিজের লোকেদের তো অনেক বলার কিছু থাকে, আপন থাকে তো। সেগুলোও বলতে পারে না। আশেপাশে ঘুরে কিন্তু আসতে পারে না, বলতে পারে না। কিন্তু এটা কেমন অদ্ভুত না, কিভাবে প্রচন্ড প্রচন্ড। কি এটা একটা অদ্ভুত। পুরো, মানে একে তো আপনার অসাধারণ বর্ণনা, তার সঙ্গে মানে ঘটনাটা মানে পুরো যেন চোখের সামনে না একটা ছায়াছবি দেখে নিলাম। আর নিজে ইনভলভ ছিলাম তো ব্যাপারটার হ্যাঁ মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তার জন্য ফিলিংটা অনেক বেশি আর কি। আমার আমার দেখছি। ফিলিংটা অনেক বেশি ফিল করেছিলাম আর কি। ঠিক ঠিক আর ঠিক। আজকের বয়সে বুদ্ধি দিয়ে বিচার করা যায়, সেই সময়টায় কিন্তু অতটা হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি দিয়ে বিচার করার ব্যাপার ছিল না। হয় না। সেই সময়টা কিন্তু, আর আমার এক উপকারী সেটা হচ্ছে মাকে সব বলা, তা আবার টেলিফোনের মাধ্যমে, এই হয়েছে, ওই হয়েছে, এই করেছি, সেই করেছি। সে খানিকটা, তার কাকা খানিকটা তান্ত্রিক ছিল, তার কাকা তান্ত্রিক ছিল, মায়ের কাকা, সে খানিকটা ব্যাপারগুলো জানতো। আচ্ছা ছেড়ে দাও না, আর কিছু দেখতে হবে না, হয়তো বুঝতেই পেরেছিল সে মেয়েটি মারা গেছে, তার জন্য এরকম করে, ছেড়ে দাও না, কেন ব্যাপারটা নিয়ে এত ঘাটাচ্ছ? আরে ঘাটাচ্ছ, কাজ নেই তো, নেই কাজ তো খই বাজাচ্ছে না, এটা দিয়ে এর শেষ দেখে ছাড়বো আর কি। এই হলো ঘটনা। দিব্যি আর কি, দিব্যি ভয়াবহ, এবং বেশ, কি বলবো আর, এবং পরের দিকে মানে মন খারাপ করা, মন কেমন করা। মন কেমন করা ব্যাপার, খুব মন কেমন করা। এত ভালো মেয়েটিকে দেখতে ছিল, খুব ওর হাজব্যান্ডও খুব, বেশি দিন বিয়ে হয়নি, মাস 6 বিয়ে হয়েছিল। আহারে, খুব দুঃখ পেয়েছে, হ্যাঁ, খুব দুঃখ পেয়েছে। ও নিজেও নিশ্চয়ই আমাদের বলতে পারেনি, সে হয়তো নিজেও খুব দুঃখ পেয়েছে সংসার ছেড়ে যেতে, কিন্তু ওই যে তা তো উপকার করার পাবেই অনেকটা পাবেই। দুঃখ পেয়েছে, হ্যাঁ, অনেকটা দুঃখ পেয়েছে। এই বেশ বেশ খারাপ লেগেছে আর কি। আমার দর্শকদের কেমন লেগেছে আমি জানি না, তারা কেমন ফিল করেছে। না না, দর্শকরা অনেক কিছু লিখছে এবং সবাই খুব ভালো লিখছে, সবাই খুব ভালো লিখছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবার সঙ্গে। আমি কিন্তু এগুলো লিখিনি, যেগুলো আমি বললাম সেগুলো আমি কিন্তু বললাম। তার মানে আমরা কিন্তু প্রথম জানলাম, এটা আমরা এক্সক্লুসিভ একটা কিছু পেলাম কিন্তু। একদম বললাম কিন্তু। আরো একটু টাইম আছে, আর একটু সময় আছে। কেউ কিছু, কারোর কিছু প্রশ্ন বা কিছু আছে, কিছু জিজ্ঞেস করছে কেউ কিছু? কেউ কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু বলছে খুব ভালো ঘটনা, তবে ভীষণ কষ্টের, পূর্ণিমা বলছে। পূর্ণিমা আরো বলছে যে হঠাৎ করে চলে গেছে, কত কিছু অপূর্ণ রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনালী বলছে ঘটনাটা বেশ লাগলো, কষ্টও পেলাম। নীলাঞ্জন বলছে গুড সোলস অলওয়েজ ট্রাই টু ডু গুড, খুব সুন্দর ঘটনা, সো টাচি। কল্পনা পাল বলছেন বেশ ভালো লাগলো। তো সবাই খুবই, সুজাউদ্দিন বলছে বন্ধু মানে মৃত্যুকে জয় করা যায়, সত্যি খুবই সুন্দর বন্ধু। হ্যাঁ, আবার সুদীপ্তা বলছে বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। হ্যাঁ, আর দীপ্ত প্রকাশ বলছে মানে রিক্সাওয়ালাও অশরীরী, উরি বাবা, হ্যাঁ উরি বাবাই বটে, উরিপ বাবা না, উরিপ বাবা, উরি একটা বাবাই বটে। একটা রিক্সাওয়ালাও জোগাড় করেছে যে অশরীরী, হ্যাঁ কি এই বলবো।
এইটা খুব অদ্ভুত, সে নিজে এলো তো এলো, আবার বন্ধু জুটিয়ে নিয়ে এলো, এইটা মানে ওর বন্ধু জোটানোর স্বভাব ছিল এবং বন্ধুর উপকার করার স্বভাব ছিল বলে সেখানে গিয়েও 4টি বন্ধু জুটিয়ে ফেলেছে। সেখানে গিয়েও চারটি মানে এমনই জুটিয়েছে যে সে রিক্সা নিয়ে আসতে রাজিও হয়েছে, সেই বৃষ্টির দিনে রিক্সা নিয়ে আসতে রাজি হয়েছে, রিক্সা নিয়ে আসতে রাজিও হয়েছে, আবার গায়ে কম্বল টম্বল চাপা দিয়ে সেও চাপা দিয়ে চলে এসেছে। হ্যাঁ, সেও কত চলে রকম কিছু করে কায়দা করে আসতে হয়েছে। হ্যাঁ, হৈমন্তী বলছে খুব ভালো লাগলো, কষ্ট লাগছে। হ্যাঁ, কষ্টটা সত্যি হ্যাঁ, খুব কষ্ট, কষ্টটা লাগছে, সত্যি খুব কষ্ট লাগছে খুব আমাদেরও। কষ্ট আমরা লাগছে। খুব কষ্ট পেয়েছিলাম যে আমি ওর সঙ্গে কোনোদিন মিশিনি, ওর কোনোদিন কাছে যাইনি, ওর সঙ্গে কোনোদিন কথা বলিনি, আমিও পার্সোনালি খুব কষ্ট পেয়েছিলাম। শুধু ছবি দেখেছিলাম, তাতেও আমি কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। ঘটনাটা কিন্তু একদম সত্যি এবং আমি এটার মধ্যে ইনভলভ ছিলাম। একদম ঘটনাটা সত্যি, এর মধ্যে কোনো কোনো মানে ভেজাল নেই, জল নেই, একদম সত্যি। এটাও যে হতে পারে, এটা এরকমও যে হতে পারে, মানে এগুলো বিশ্বাসযোগ্য যদি না নিজের সঙ্গে হতো, যদি না নিজে ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকতাম, আমি হয়তো পুরোটা বিশ্বাস করতাম যে হ্যাঁ গল্প বলছিস, আমি বলতাম। কিন্তু আমি এটার মধ্যে ছিলাম, আমি দেখেছি যে এটা হয়েছে, ও এসে আমাকে বলেছে এবং প্রত্যেকটা ঘটনায় আমি ওর সঙ্গে সঙ্গে গেছি, গিয়ে দেখেছি হ্যাঁ হয়েছে। এবং ও যে সেদিনকে এসে বলেছে তার মধ্যে মানুষের মুখের কথা শুনে তো বলছে হ্যাঁ এটা সত্যি। ও বলছে আমাকে রিক্সা করে পৌঁছে দিয়ে গেল, কিন্তু গেল কোথায় কি বলতো, ঘটনাটা সত্যিই বলেছিল, ঘটনাটার মধ্যে কোনো ইয়ে ছিল না, সেটা। হ্যাঁ, সে তো তখন জানতো না এই ঘটনাটা, বিষয়টা। আর তারপরের দিন যখন সে শুনে এসে ওরকম হাঁপিয়ে ঘেমে নিয়ে স্নান করে এসে বলছে আমি এরকম শুনলাম, ও কিন্তু প্রথম আমার কাছেই এসছে। আসলে আমাদের তো আমরা তো সব একাই থেকেছি, ইয়ে করে একটা হাউসিং এ থাকতাম আমরা, থাকতাম আমরা সব। তো মোটামুটি সমবয়সী, কেউ 2-4 বছরের বড়, কেউ 2-4 বছরের ছোট, কেউ 10 বছরের বড়, একই সঙ্গে হাউসিং এ থাকতাম। তো আর কে আছে, আর তো কেউ নেই। অতএব মোটামুটি যাদের আপন মনে করি কিছু হলে তাদের কাছেই দৌড়ে যাওয়া, এই ছিল আমাদের। আচ্ছা, আর নিরঞ্জন একটা মজার কথা লিখেছে, বলছে ভূতের ভবিষ্যৎ ছবিটায় একটা একটা রেপ্লিকা পেলাম, গরিব আদমি আত্মারাম, অশরীরী রিক্সা চালক আম গরিব আদমি আছে বলে সেই অশরীরী রিক্সা চালক ভূতের ভবিষ্যতে ছিল। ঠিক ঠিক ঠিক, তাকেও মনে পড়ে গেল একদম। একদম একদম। আচ্ছা, আর একটা এটা এটা আমার সঙ্গে না, এটা 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 আমার হাজব্যান্ডের সঙ্গে হয়েছে। এইটি বলে আজকে আমি শেষ করবো, এটাও সত্যি ঘটনা। ও না মোটামুটি আমি যেগুলো বললাম সেগুলো সবই সত্যি ঘটনা, না একদম না, সত্যি, সেটা একদম আমরা পুরোই বিশ্বাস করি সেটা। একদম সত্যি ঘটনা। দিয়ে দিয়ে করে ও একা একটা বাড়িতে ভাড়া থাকতো, একা, মানে বিয়ের আগে একটা বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িটা ছিল কেমন অদ্ভুত। আমি সেই বাড়িটা গিয়েছি, গিয়ে দেখেছি, যেহেতু উনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন, আমি তার জন্য গিয়েছি উনি যেখানে থাকতেন। গিয়ে দেখেছি বাড়িটা না চারদিকে ঘর, মানে সবটা উঠুন জুড়ে ঘর, মাঝে একটা উঠুন, উঠুনে একটা কল, টেপা কল, আর চারদিকে ঘর। ও যে ঘরটায় থাকতো তার পাশে একটা পুকুর ছিল এবং ঘরগুলো খুব বড় বড়, পুরোনো দিনের বাড়ি, ঘরগুলো খুব বড় বড়, মানে একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, এরকম রেখে টেকে প্রচুর জায়গা ঘরটা। তো ও যেহেতু একা থাকতো, ভিডিও করেনি তখনো, আড্ডা টাড্ডা মেরে বাবু রাত্রিবেলা বাড়ি ফেরেন, বেশ রাত্রিরে 12টা-1টা নাগাদ বাড়ি ফেরেন হয়তো। সারাদিন অফিস করে তারপর অফিস থেকে ফিরে আড্ডা, তারপর বেশ করে 2-4টে সিগারেট খেয়ে খাওয়া দাওয়া করে রাত্রিরে বাড়ি ফেরে। ফেরে তো ঘুম তো ঘুম, মানে প্রচন্ড ঘুম, মানে খুব, ওর এখনো সেটা আছে আর কি, ভগবানের কৃপায় থাকো, ও খুব খুব কম সময় ঘুমায়, 4-5 ঘন্টা ঘুমায়, কিন্তু একদম খুব ভালো, আমাদের মতো মাঝখানে উঠে পড়বো তা না, বাড়ি ইয়ে করবো সেটা না, ঘুমায়।
ঘুমিয়ে না, ঘুমিয়ে যখন একদম সাউন্ড স্লিপ। তো সেই স্লিপও ভেঙে গেছে। কি হচ্ছে না, উঠোনে ধমাধম কি পড়ছে, ধমাধম পড়ছে। মানে ওই ওর সাউন্ড স্লিপ, ওর ঘুম ভাঙানো। এখন আমরা বলি ঘন্টা বাজারে ঘুম ভাঙে না তোমার, সেই শাঁখ বাজে ওর ঘুম ভাঙে না। সন্ধ্যাবেলা যদি শাঁখ বাজে যদি ঘুমিয়ে পড়লো, উঠবে পাশ ফিরাবে, ঘুমিয়ে যাবে। তো সেই ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা। ঘুম ভেঙে গিয়ে খুব জোরে জোরে কিছু, কেউ টেবিল ফেলছে, কোনো বস্তা পড়ছে, সব উঠোনে পড়ছে। আর মানে ভারী ভারী জিনিস পড়ছে উঠোনে। তখন গিয়ে দেখেছে, তখন সে কালো কালো ঘড়ি থাকতো, কালো কালো, সে কালো ব্যান্ডের কালো কালো ঘড়ি ওর একটা ছিল। সেই ঘড়িতেও টাইম দেখেছে। বাবা, এই রাত্রি 2টো-2:30টার সময় কেউ চলে যাচ্ছে, তাহলে এতগুলো ভাড়াটার কেউ চলে যাচ্ছে। সে বাবু পাশ ফিরে শুয়েছে। শোয়ার পর দিয়ে ও কিন্তু আরো বেশি নাস্তিক এবং কিছু মানে না, এরকম ব্যাপার। ইদানিং একটু একটু মানে টানে আর কি, আমার পাল্লায় পড়ে হয়তো মেয়েও একটু বিশ্বাস টিশ্বাস করে, কিন্তু ও এখনো পর্যন্ত খুব নাস্তিক। দিয়ে পাশ ফিরে শুয়েছে, আবার সেই আওয়াজ, ঘর ঘর করে টানছে উঠোনে জিনিস, নিয়ে যাচ্ছে, বাঁধছে। ও শিওর হয়ে গেছে যে কেউ ওই মাঝরাত্রিরে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। কিন্তু এমন, ঘুমানোর চেষ্টা করেছে, এপাশ ওপাশ ঘুরছে, খাটে শুচ্ছে, করছে, ঘুমোচ্ছে না। তখন আবার ওই ছুঁড়ে, মানে উঁচু জায়গা থেকে ছুঁড়ে ফেলছে বস্তাগুলো। এই আওয়াজ, খুব বিরক্ত হচ্ছে, বলেছে এমন ঝাড়বো না বলে। ও যে ঘর ওর ছিল একটা, প্রথমে একটা বড় ঘর, সেখান থেকে গিয়ে আর একটা ঘর, সেই ঘরটাও ঘুমাতো। সেই ঘরটা দরজাটা খুলে, এই ঘরটা বেরিয়ে এই ঘরটা দরজা খুলে উঠোনে এসছে, ফুটফুটে জোছনা, উঠোন ফাঁকা, একবার চাঁদের আলোয় ভরে গেছে গোটা উঠোন, কিচ্ছু কোথাও নেই। নিজের কানে শুনেছে, সব যতগুলো ভাড়াটে ছিল, ও 3-4 ঘর যারা ছিল, সে সব ঘরের দরজা বন্ধ, একদম জোছনা ফেলছে উঠোনে। ও তো খুব চমকে গেছে যে এটা কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম ঘুমের ঘরে এইরকম? কিন্তু আমি তো টাইমও দেখেছি, আমি তো ঘুমিয়ে করেছি। গিয়ে আবার শুয়েছে। তাহলে নাস্তিক মানুষ হয়েছে, তাহলে আমি স্বপ্ন দেখেছি কিছু হয়েছে। আবার সে মামা আবার বেরিয়েছে, বেরিয়ে কিছু দেখতে পারেনি। যতবারই শুতে যাচ্ছে ওরকম আওয়াজ দিয়ে ভোরের দিকে ঘুমিয়েছে। ভোরের দিকে ঘুমিয়েছে, ঘুম থেকে অফিস যাওয়ার আগে ঘুম থেকে উঠে সিধে বাড়িওয়ালির কাছে, বাড়িওয়ালির কাছে গিয়ে বলছে কি হয় এগুলো, কি হচ্ছিল, কেন এরকম হচ্ছিল। সে বাড়িওয়ালি কিছুতেই বলবে না কি হচ্ছিল, বলছে না কিছু না, না কিছু না করে খালি পাশ কাটিয়ে চলে যায়। সে আর কি উইডো ছিল ভদ্রমহিলা, সে মাথায় ঘুমটা দিয়ে শুরু করে, না কিছু না, ওসব তুমি কিছু ভেবো না। তারপরে ওর একটু খটকা হয়তো লেগেছিল, আমাদের বাড়িতে চলে এসছে, এসে মাকে বলছে তো মা এরকম ইয়ে করেছিল, এরকম হচ্ছিল। তো মা বললো বাড়িটা ছেড়ে দে, আর থাকিস না তুই বাড়িতে, বাড়িতে থাকার দরকার নেই। তো তার 2-4 দিনের মধ্যেই ওই বাড়িটা ছেড়ে দেওয়া হয়েছিল। মানে দাদা কি নতুন গিয়েছিলেন ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছিলেন, দিয়ে আচ্ছা। ঘরটা ছেড়ে দেওয়া হলো, ওই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য বাড়ি, অন্য ওই ফ্ল্যাট সিস্টেমের কোনো বাড়ি নেওয়া হলো। আর যেটা হলো সেটা হচ্ছে, ওই ভদ্রমহিলা কিন্তু স্বীকার করেননি কি হচ্ছে। তারপর আশেপাশের ভাড়াটেদের আমি তো আবার সেরকম জিনিস জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ, আমি তো বললো হ্যাঁ এরকম হয়, কিন্তু উনি আমাদের বলে দিয়েছিলেন এসবে ভয় পেও না, কিছু হবে না। তো সেই ভদ্রমহিলার কাছে গিয়ে, সেই ভদ্রমহিলা কিন্তু আমাদের বললো না কিছু না, ও ওরকম বলছে, তাই আমি অ্যাডভান্সের পয়সা ফেরত দেবো না।
অ্যাডভান্স নিয়েছিলেন সেই সময় 4-5 হাজার টাকা, সেটা ফেরত দিলেন। কিন্তু মা বললো না দিলে না দেবে। সেই সময় 4-5 হাজার টাকা, আমি কথা বলছি তখন 91-92 দিয়ে, তখন বললো কি যে মা বললো দিতে হবে না, কিন্তু তোকে আর ওখানে থাকতে হবে না। ব্রাহ্মণ বইতে আছে, হয়তো সেই জন্যই দেখতে পাইনি কিছু, বারবার উঠোনে গিয়েও তো আওয়াজটা তো কানে শুনেছে। আমাকে ওই সকালে বলেছিল এই গল্পটাও বলে দিয়ে যখন বলবে। দাদাকে অনেক ধন্যবাদ যে মানে ঘুরিয়ে ফিরিয়ে দাদার গল্পটাও আমাদের শোনা হলো। ও আমাকে বললো তাহলে এটাও বলে দিও। এরকম আরো অনেক ঘটনা, সত্যি ঘটনা আছে, কোনো অসুবিধে নেই। কারণ ছোটবেলা থেকেই আমি ওই যে বললাম আমাদের বাড়ি নিয়ে প্রচুর প্রচুর আছে, এরকম অনেক সত্যি ঘটনা যেটা আমার দাদুর বাবার আমল থেকে আছে, যে এরকম সব সত্যি ঘটনা। কিন্তু আমি আমি আমার যতটা শোনা, দাদুর মুখ থেকে শোনা, দাদুর বাবার আমলে কিন্তু এরকম ঘটনা আছে, এরকম অনেক সত্যি ঘটনা আছে। এরকম ওই যে ছাদ, 3 তলার ছাদে ঘর করে গড়িয়ে যা বোতল, এগুলো আমরা নিজে কানে শুনেছি, কিন্তু দৌড়ে গিয়েও কিছু দেখা। এই নিয়ে প্রচুর দিয়ে আছে আর কি, আমাদের অ্যাডভেঞ্চার আছে, কিন্তু কিছু আবিষ্কার করতে পারিনি। খুব কোনো দিন হয়তো কিছু একটা আবিষ্কার করেছি ভাই বোনরা মিলে, দেখেছি হয়তো কেউ দূর দিয়ে চলে যাচ্ছে, এরকম কিছু কিছু দেখেছি হয়তো। তো সরাসরি সামনাসামনি দেখেছি যে এরকম হচ্ছিল, দূর দিয়ে চলে গেল, কেউ একজন সাদা পরে চলে যাচ্ছে আর কি, এরকম দেখেছি। জন্য আমার বেশ দেখা অভ্যাস আছে, আমি আর কি দেখেছি বেশ কিছু, কিন্তু সেই করতে করতেই ওই আর কি হচ্ছে, ওই চলছে। তো আমি আবারও স্বীকার করলাম, আমি আত্মায় বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আত্মা আছে, সেটাকেই হয়তো আমরা ভূত বলে মনে করি, ভালো নামে বলতে গেলে আত্মা, এবং খুব প্রয়োজন না হলে ওরা সামনে এসে দাঁড়ায় না। সামনে যদি কাউকে দেখা যায় তাহলে তাকে জিজ্ঞেস করাই ভালো আপনার কি প্রয়োজন, কেন আপনি আমার কাছে এসেছেন, ভয় না পেয়ে গিয়ে। আসলে ভূত কাউকে বা আত্মা কাউকে মেরে ফেলে না, এটা আমাদের ভুল ধারণা, ওরা মারতে আসে না, নিজের প্রয়োজনটুকু বলতে আসে, আমরা ভয় মরে যাই হাত ফেল করে, ঘটনাটা তাই। ওরা এসে গলা টিপে মেরে দিল, ঘাড় মুটকে দিল, এইসব কিছু এগুলো সিনেমাতেই হয়, আর গল্প যারা লেখে সেখানেই হয়, কিন্তু সত্যি করে সেরকম কিছু না। মানুষ ওরকম একটা অশরীরী দেখে হার্ট ফেল করে, নিতে পারে না আর কি, ওই সত্যটাকে গ্রহণ করতে পারে না। বলছিলাম না নেয়াটা খুব কঠিন, প্রথমেই আমি বলেছি যে নেয়াটা খুব কঠিন, একটা ওরকম জিনিস নেয়া খুব কঠিন, যে তার হয়তো গোটা শরীরে কোনো মাংস নেই, একটা হাড় কে আমি দেখছি সে কথা বলছে, সেটা সেটা সেই ভয় পেয়ে মানুষ হার্ট ফেল করবে, মানুষ মরে যাবে। আত্মা এসে বা ভূত এসে গলা টিপে কারোর মারবে না, ও কি দায় ওর মারার বাপু, হ্যাঁ তার কি দায়, সে এসছে কোনো দরকারে, তোমাকে ঘাড় মুটকে মারবেই বা কেন গেছে, তার কিসের দায়, আর একে কি করেছে কি জানি, কি শাস্তি পাচ্ছে, আবার ভূত একটা মেরে আবার একটা শাস্তি বোঝা, আরেকটা ভূত কুলে বাড়লো, তাকে রাখাও তো ওখানে, তাকে আবার তার আবার থাকার আবার একটা সমস্যা, মানে কত জায়গা আছে জানি না আমি, সেসব তো জানা নেই। এই হলো ঘটনা। কি ভালো কাটলো, ভীষণ ভালো কাটলো, কিন্তু একটু তবুও লোভ হচ্ছে একটা, এতটুকু আরেকটা ঘটনা কি বলে যাওয়া যাবে, এরকম ছোট্ট একটু হলেই হবে, ঘটনা জোর করবো না যদি মনে পড়ে। দেখি কি মনে পড়ছে দেখি, আর একটা ছোট্ট সত্যি ঘটনা, আমি যেহেতু আজকে সত্যি ঘটনা বলবো ঠিক করেছি, সেহেতু সত্যি ঘটনায় বলবো।
সেটা হচ্ছে সেবারে 84 খুব বন্যা হয়েছিল, মনে আছে? হ্যাঁ 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 কলকাতাতে খুব বন্যা হয়েছিল 84 বন্যাতে সমস্ত কলকাতা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হোস্টেল টোস্টেল বন্ধ, দাদা ডাক্তারি পড়ে, হোস্টেল থেকে বন্ধু নিয়ে মাঝরাত্রে ফিরলো। যে তখন হেঁটে ফিরেছে হাওড়া থেকে, আমরা ওই যে বললাম মফস্বলে থাকতাম, দিয়ে হেঁটে ফিরেছে, মানে হাওড়া থেকে খানিকটা পৌঁছেছে হয়তো, তারপর বাদ বাকিটা হেঁটে রাত্রি 2টা-2:30 বাড়ি ফিরেছে। আমি তো তখন ঘুমিয়ে কাদা, দিয়ে একটু পরে, আমি তখনও বেশ মানে খুব একটা বড় টড়, বেশ ছোট ছোট, ক্লাস 9-10 হবে আমার হয়তো, দিয়ে ক্লাস 9-এ, দিয়ে তখন রাত্রিবেলা হঠাৎ দেখি মা কাদের খেতে দিচ্ছে। তো ওই ইয়ে করে দাদা একটি ছেলে যে আন্দামানে থাকতো, তার নামটি আমার মনে নেই, দাদারা তাকে প্রিন্স বলে ডাকতো, এইটা আমার মনে আছে, প্রিন্স দা বলতাম। খুব ফর্সা, দেখতে ভালো, একটু বেটে খাটো। দিয়ে তারা দুজন, মা রাত্রিবেলা আর কি করে রুটি টুটি মুড়ি দিচ্ছে, আমি দেখলাম দুধ মুড়ি খেতে দিচ্ছে, চোখ খুলে বললাম তুই কোথা থেকে এলি? দাদাকে, দাদা আমার থেকে অনেক বড়, আমার দাদা আমার থেকে 12-14 বছর। তো ছোটবেলায় দাদার কাছে আমি অ শিখেছি এবং পড়াশোনা করেছি, তার জন্য দাদা না থাকলে হয়তো আমার পড়াশোনাটা হতো না, এরকম একটা ব্যাপার আর কি। আমি দাদার কাছে গ্রেটফুল আর কি। দাদা করে করে স্কুলে নিয়ে যেত, কোলে তুলে দুটো বিরিয়ানি করে সাজিয়ে গুছিয়ে স্কুলে নিয়ে যেত। তো খুব গ্রেটফুল আর কি। ওনা থাকলে আমার মায়ের অত সময় ছিল না স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো করার, করতেও পারতেন না। তো তো এইবার যেটা হতো সেটা হচ্ছে যে প্রিন্সদা তো থেকে গেল, এবং প্রিন্সদা দাদার থেকে নিচু ক্লাসে, মানে ওদের হয়তো প্রিন্স হয়তো 3rd ইয়ারে, দাদা হয়তো 5th ইয়ারে, এরকম কিছু ছিল। তো নাম তারপর দিন সকালবেলা আলাপ টালাপ হলো, তো এই নিয়ে ছোটদাও ছিল, ছোটদা ওই প্রিন্সদার বয়সী, একা টাকা হলো। তো এই নিয়ে তো ভূত তো চিরকালই ভূত নিয়ে আগ্রহ সবার, এবং আমাদের বাড়ি সম্বন্ধে গল্প হয়তো দাদার কাছেই শুনেছে। এইবার তো খালি তার খুব বায়না ছিল দুধ খাওয়া, মায়ের কাছে গিয়ে রান্না করে বসে খালি বলতে আমাকে দুধ তো বস দিচ্ছি। এরকম আমাদের ছাদে ওপর দিয়ে মনে হতো কি হেঁটে চলে গেল, হাঁটছে, পায়চারি করছে 3তলার ছাদে। এটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত, আমাদের কোনো ভয় করতো না। এবং তিনি, জানি না, তিনি কিন্তু হাঁটতেন, এবং হাঁটতেন, সেই পায়ের আওয়াজটা শোনা যেত। তিনি রীতিমতো পায়চারি করতেন, ঘটর মটর করে আর কি, খরম টরম পরে। তো এইবার আমি যত নষ্টের গুলো, তার সঙ্গে ছোটদা আর ওই প্রিন্সদা, 3জনে মিলে ঠিক হলো যে দেখা হবে, কে সে, হ্যাঁ এত হাঁটাহাঁটি কিসের, দেখা হবে। আমি ছোট সর্দার আর দুটো বড় সর্দার আছে, আমার ছোট আমার থেকে 8 বছরের বড় ছিল, কিন্তু সে ছেলে মানুষই খুব ছিল, প্রিন্সদাও ওই বয়সী। এবার যতবার হাঁটার আওয়াজ হচ্ছে ততবার 3জনে দৌড়চ্ছি, মানে এটা প্রিন্সের মাথা থেকে বোধহয় বেরিয়েছিল কিছু করে দিয়ে করতে হবে, তাকে পাকড়াও করতে হবে, এরকম একটা ব্যাপার। এইবার মা তো খুব বকাবকি করে পাঠাচ্ছে, 3তলার সিঁড়িতে চুপ করে বসে থাকতাম, যে গিয়ে তাকে ধরবো, যে আওয়াজ যে একটা, তার তো ভীষণ ডিস্টার্ব হচ্ছে। মা সেটা কিন্তু আমাদের বললো, মা বললো যে উনি তো বহুদিন আছেন, উনি হয়তো কোনো কিছু করেন, তোমরা এত জ্বালাচ্ছ কেন তাকে, তোমরা বারবার যাচ্ছ, তার নিজের, সে ধ্যানই করুক, পুজোই করুক, হাঁটাহাঁটি করুক, সে সন্ধ্যা আরতি করুক, সে পায়চারি করুক, তা তো ডিস্টার্ব হচ্ছে, তোমরা তার পিছনে পড়ে আছো। কে কার কথা শুনি? রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, 3 মূর্তিমান
বেশ, তখনকার তো আমি 84 এর কথা বলছি, লোডশেডিং ও প্রচুর হতো, তার সঙ্গে প্রচুর বন্যা হয়েছে। তখন ওই 10টা না 12টা না 15টা করে রুটি দিতে হতো, মা খুব ব্যস্ত, মানে এমনি এতগুলো লোক, তাদের আবার 15টা করে রুটি, ওই যারা পাড়ার ছেলেরা, সে যারা বন্যায় ভেসে গেছে তাদের গিয়ে রুটি দিত, সে বাড়ি বাড়ি রুটি তরকারি নিয়ে যেত, সেই সবও করতে হচ্ছে। তাছাড়া আমার দাদু ঠাকুমা বাবা মা আমি অনেকজন দিয়ে দিয়ে এসব করে তো ওরা তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু 3টের মাথায় তো ঘুম নেই। এসে আমি যেখানে ঘুমাই সেখানে এসে টুকুস করে একটা আওয়াজ দিলে উঠবি বুঝলি, আমার ছোটদা বলেছে। আমি কান পেতে আছি কখন আজ করবে। ছোটদার প্রিন্স একসঙ্গে নিয়েছে, কটাস করে একটা জানলা ছোট, আস্তে আস্তে উঠে পড়লাম, গিয়ে সেই 3তলা সিঁড়িতে বসে আছি, মানে এমন ভূত ধরা মাথায় ঢুকেছে। দিয়ে এইভাবে বারবার যখনই আওয়াজ হচ্ছে 3জনে হেসেও ফেলছি এসে। আর তখনকার দিনে, আগেকার দিনের বাড়িতে সিঁড়ি এরকম ঘোরানো ছিল, জানলা ছিল, জানলায় বসা যায়, আবার একটু বেঁকে গিয়ে আবার একটা জানলা, আমাদের বাড়ির সিঁড়িগুলো এরকম আর কি, আবার একটা জানলা, সেই এক একটা জানলায় এক একজন বসে আছি, ভূত ধরে ছাড়বো আর কি, ভূত আমাদের কি ধরবো, আমরা ভূত ধরবো। তো এইভাবে অনেকবার করার পর, বেশ কয়েকদিন করার পর নিজেদেরও একটু ক্লান্ত লাগছে, ভূত তো ধরতে পারছি না। একদিন এরকম তিরিং বিরিং ছাদে উঠেছি, প্রিন্সদা গেল না, দাদা চলে ব্যাক করে গেল, প্রিন্সদা গেল না, ও ভূত ধরে তবে হোস্টেলে ফিরবে আর কি। জল নেমে যেতে, ওদের কলেজে ন্যাশনাল মেডিকেলে পড়তো, ওরা কলেজে ক্লাস শুরু হতে গেল, প্রিন্সদা গেল না, বললো যে না, কেন বলছে না, আমাদের চোখ টিপছে, কেন বলছে না, মানে এত আগ্রহ সব। তো আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আর মা সেটা বলছে, ওরে তোরা এখন শুনছিস, আমি তো 16 বছর বয়সে এখানে বিয়ে করে এসেছি, আমি তো তখন থেকে শুনছি, কেন ডিস্টার্ব করছিস তাকে বাবা। বাগান, বাড়ির পেছনে বাগানটা প্রচুর বড়। একদিন ওরকম রাত্রি 2টা 2:30 উঠে সিঁড়িতে বসে আছি, 3জনে তেড়ে মেরে ছাদে গেলাম, তখন আওয়াজ থেমে গেছে। হঠাৎ ছোটদা পাঁচিলে, অনেক বড় পাঁচিল, ছাদের পাঁচিল গুলো কিন্তু ছোট না, অনেকটা বড়, এক মানুষ সমান ছোট। আর তখনকার দিনে সেই 25 ইঞ্চি গাঁথনির বাড়ি, সেই পাঁচিলের উপর উঠে দেখছে যে কেউ একজন, দেখেছি কিন্তু তার জন্য বেশ ভয় পাচ্ছি, দেখুন গায়ে কাঁটা দিচ্ছে, শুধু ধুতি পরা, পায়ে খড়ম, আর মোটা পইতে বাগানের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মানে ওই যে আমাদের অসম্ভব একটা দেখার ইচ্ছা, তখন ছোটদা তো, ওরে বাবা, যে পাঁচিলের উপর উঠে গেছে, দুজনে পাঁচিলে লাফিয়ে উঠেছে, আমি তো আবার একটু এরম করে উঠছি, উঠে সে বিশাল পাঁচিল, উঠে দেখছি সামনেটা না, পেছনটা কেউ একজন বাগান দিয়ে হেঁটে চলে, মানে হেঁটে চলে যাচ্ছে। তারপরেও কিন্তু ওই আওয়াজ ছিল, মানে উনি দেখলেন যে এরা না আমার কাজকর্ম করতে দিচ্ছে না, এই 3টে তো, আর আমি এতদিন ধরে আমার সব কাজ, ওরা নিজেদের ডিস্টার্ব করছে, আমাকেও প্রচুর ডিস্টার্ব করছে, দেখা দেখলাম, দেখে ওই যে ইয়ে করে, ওই পেছনটা শুধু ধুতি সাদা, মানে ধুতি কি ধুতি জানেন তো, ওই এমনি সাদা যে ধুতিগুলো সেরকম না, সেই বিয়ের সময় একটা ধুতি পরে বাবারা বিয়ে দেয় না, চেনের ধুতি না কি বলে, ওই কালারের, ঘিয়ে ঘিয়ে কালারের কিছু একটা পরা, একদম পরিষ্কার করে ধুতির মতো করে পরা, বড় পইতে বাগান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, দেখেছি, মানে নিজে চোখে দেখেছি। সাংঘাতিক কীর্তি করে বেরিয়েছে আর কি ছোটবেলা। সত্যি সত্যি, মানে মানে সত্যি, মানে আমরা শুনছি না, মনে হচ্ছে একদম মানে চলচ্চিত্রের মতো চোখের সামনে দিয়ে যাচ্ছে। খুব শান্ত, প্রচন্ড দুষ্টু ছিলাম, মানে গাছে উঠে বসে থাকতাম, কেউ খুঁজে পেত না, এরকম দুষ্টু ছিলাম আর কি। উঠতে পারতাম সেই ক্লাবের ইয়ের মতো, মতো নামতে পারতাম না, উঠে তো গাছে গেলাম, নামবো কি করে, বসে আছি কখন ছোটদা বাড়ি ফিরবে, তখন ওর পিঠে পা দিয়ে নামবো, মানে আবার সেই ছোটদার ছরদাপন্ন। সেই ছোটদা আসলে আমার খুব ব্রট আপটা ওকে ঘিরে, ব্রট আপটাই ওকে ছোটদা ঘিরে আর কি।
মানে একদম ছোট থেকে টাইফয়েড হয়েছে, তো এরকম হয়ে গেছি, সেও এরকম, কিন্তু সে আমাকে ট্যাঙ্কে নিয়ে ঘুরে যাচ্ছে, মানে খুব ওকে ঘিরে ব্যাপারগুলো খুব। আর দুজনের মাথায় প্রচুর বুদ্ধি, ঘুড়ি ওরা বলাটাই ধরে আছি সারা দুপুর আমি, ওই ঠিক করে দেবে, ঘুরিয়ে উড়িয়ে যাচ্ছে সে, মা তো এলো খুন্তি নিয়ে, তবে দুজনে ওই ঠিক করে থেকে। খুব দুষ্টু ছিলাম, তার জন্য ওই সাহসটাও খুব ছিল, খুব। ওই গঙ্গার ধারে বাড়ি আমাদের, মানে খাটে শুয়ে গঙ্গা দেখা যায়, মানে যেত এক সময় যেত, এখন তো অনেক বেশি বাড়ি ঘর তৈরি হয়ে যাচ্ছে, এসব হচ্ছে, হেন তেন হচ্ছে, এখন আর ছাদে উঠলে দেখা যায়, খাটে শুয়ে আর দেখা যায় না। তো গঙ্গার ধারে গাছে ভূত আছে কিনাও দেখতে যেতাম। মানে বুদ্ধ, মানে পারলে জালে ভূত ধরে, এরকম একটা ব্যাপার ছিল আমাদের, জালে দুটো ভূত ধরে নিয়ে আসি আর কি। মানে ব্যাপারটাতে ইন্টারেস্ট ছিল আর সাহসও ছিল, খুব এদিক ওদিক ঘুরে বেড়াতাম। ছিল, নইলে আমরা এরকম ঘটনা জানতে পারতাম কি করে। মানে প্রচন্ড আগ্রহ, আর এরকম ঘটনার প্রচুর সম্মুখীন হয়েছি, প্রচুর এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। এই ঘাড়ে এসে পড়লো বলে চল রে পালিয়ে বাঁচি, অযোধ্যা চল রে পালিয়ে বাঁচি। আবার জোগাড়ও করতাম দু চারটে, নিজেদের সাঁকড়ে আর কি, একা একটা যখন দেখতাম এটা হচ্ছে না, দু চারটে পাড়া সাঁকড়ে জোগাড় করতাম, তখন তো পাড়া ব্যাপারটা ছিল, দিয়ে ওই তাদের নিয়ে, তারা এই ভয় পাচ্ছে যাবো না, এই চল না কিছু হবে না, এই করতে করতে প্রচুর এরকম ইয়ে হয়েছে, আত্মার সম্মুখীন হয়েছি আর কি। এবং অনেক সময় শুনতে পেয়েছি ওটা বললো, এটা বাড়িতে এসে বলার পর বলেছে যে ওটা বললো মানে ওটা ডিমান্ড করছে, ঠিক শুনেছো তো, ঠিক আছে এটা করো, এরকম শুনেছি যে বলছেন আর কি, বলছেন, কানে আসছে একটা কথা যে এরকম কিছু খেতে চাইছেন বা কিছু চাইছেন বা কিছু ডিমান্ড আছে, সেটা আবার বাড়িতে এসে বললে বলতো যে হ্যাঁ, তার মানে জানতো তো এরকম দুষ্টু বুদ্ধি আছে, কোথাও গিয়ে এটা করেছি, কোথায় শুনেছে কি করেছে, ঠিক আছে এটা এখানে গিয়ে করে এসো, সেই প্রশ্রয়টাও পেতাম আর কি, যে না করবে না, কেন করবে, যেহেতু মা ওই মায়ের কাকা তান্ত্রিক ছিল, মায়ের খানিকটা সাহস ছিল এবং সে খানিকটা জানতো, তার জন্য এই ব্যাপারটা ছিল আর কি। একটা জিনিস কিন্তু ঠিক দিদি, যেটা মানে এটা তো শুধু আজকে তো আমরা শুধু অশরীরীদের গল্প করলাম না, হ্যাঁ, একটা মানে নস্টালজিয়ায় পুরো ভেসে গেলাম, ছোটবেলাগুলো চলে এলো চোখের সামনে। হ্যাঁ, হ্যাঁ, আর একদম। এটাই দেখলাম যে তখনকার মানুষদের মধ্যে কিন্তু ভূতের প্রতিও কত মমত্ব বোধ, না? প্রচুর ছিল, প্রচুর ছিল হ্যাঁ, মানে আত্মার প্রতি ভূতের মায়া প্রতি। মমতাটা হ্যাঁ, যেন, মানে তারাও থাক না বাবা, তাদেরকে বাবা, মানে তারা তারা মতো থাক না বাবা, কেন জ্বালাতন করছিস, হ্যাঁ, সেরকম একটা মানে ব্যাপার। কি ও অদ্ভুত তো একটা ডিস্টার্ব কিছু করছে না, স্নেহ তাহলে ওকে মায়া। জ্বালাচ্ছিস কেন, হ্যাঁ এরকম একটা ব্যাপার, মানে ব্যাপার। মা যেন শুধু তো আপনার আমার মা না, মা যেন মানে তাদেরও মা, তাদেরকেও যেন আগলাচ্ছে। হ্যাঁ, থাক না বাপু, ও আছে ওর মতো আছে, থাক না বাপু। আমার দাদুও বলতো যে থাক না, ও আছে, ওর পিছনে পড়ে আছো কেন, ও দাদু খরম পরে হাঁটছিল, বললাম হয়তো, ও তাহলে আরো জোড়া খরম কিনতে হবে, এরকম মজা করতাম ওর সঙ্গে আর কি। না সত্যি, মানুষের এই গুণটা, মানে এই গুণটাই হারিয়ে গেছে। একদম নেই, একদম নেই, সবটাই ওই আমাদের টিভি আর সোশ্যাল মিডিয়া, কিন্তু একদম এই যে টান, ভালো লাগা, ভালোবাসা গুলো কোথায় যেন হারিয়ে গেছে। ঠিক। আজকে গুড নাইট, অনেকটা সময়। খুব খুব ভাল লাগলো, সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সবাইকে নমস্কার জানাই, আমার প্রণাম দেবেন, সবাই ভালো থাকবেন। আর দিদিকে তো আর ছাড়া যাবে না, দিদিকে মাঝে মাঝেই আসতে হবে, টেনে নিয়ে আসবো দিদিকে। দিদি শুধু আমাদের জন্য একটু সময় বার করে দেবেন প্লিজ। একদম 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 চেষ্টা করব। আমারও খুব ভালো লাগলো সারাক্ষণ গল্প বলতে, গল্প বলতেও তো মাঝে মাঝে ইচ্ছে করে। এবং আমি
একজনের একটু কৃতজ্ঞতা বিশেষ স্বীকার করে নেই, আমার এক ভাগ্নি কিন্তু এর নেপথ্যে রয়েছেন, মানে তার জন্যই কিন্তু আমাদের ভাই বোনের আড্ডাটা ঠিকঠাক সুষ্ঠুভাবে হতে পারলো। নামটা বলে দিই, ভাগ্নি দিয়তিমা রায়। ও সাহায্য না করলে কিন্তু কিচ্ছু হতো না। ভাগ্নি একটু হাতও নাড়তে পারে মামাকে এবং মামাদের বন্ধুদেরকে, ভাগ্নি যদি চায়, জোর করবো না। এই ভাগ্নি না থাকলে কিচ্ছু হতো না। তাহলে মানে এই যে কতজনের একটা ভালোবাসা আমরা পাচ্ছি, এটাই আমাদের কাছে ঠাকুরের আশীর্বাদ। দিদিকে আজকের মতো গুড নাইট করছি, কিন্তু দিদি আবার আসতে হবে। একদম 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 গুড নাইট। আচ্ছা দিদি। আচ্ছা, দিদি চলে যাওয়ার পর আমি একটু থেকে গেলাম, দিদির একটু তাড়া ছিল, দিদিকে ছেড়ে দিলাম। আমি থেকে গেলাম এইটাই বলার জন্য যে সকলের কি কারুরই আমরা তো সেইভাবে কমেন্ট পড়তে পারিনি। তোমরা একদম রাগ করো না, সকলের কমেন্ট পড়বো। কারুর কারুর কমেন্ট আমার চোখে একটু একটু পড়েছে, সেটা আমি একটু কল্পনা যেমন লিখেছো যে রিক্সা তো লোহার, তাহলে লোহার রিক্সা কি করে ধরলো ভূত। একটা জিনিস কল্পনা জানো তো, ওই জগৎটা সম্বন্ধে আমাদের তো খুব একটা ভয়ঙ্কর ধারণা নেই। আমরা মনে করি কি বুঝি ঠাকুর দেখলে তারা থাকতে পারে না। আবার আমি এমনও ঘটনা তোমাদেরকে বলেছি যেখানে কিন্তু মা কালীর পুজো দিয়ে নৈবেদ্যের ফুল নিয়ে এসে ছেলেকে দিয়েছেন, অশরীরী মা, ছেলে যাতে ভালো হয়ে যেতে পারে। তো আমরা কিন্তু মনে করি যে ঈশ্বরের ধারে কাছে তো ভূত যেতে পারবে না, কিন্তু ভূত যে গিয়ে পুজো দিতে পেরেছে সেটা ভাবতে পারছো। আবার আমরা যে শুনি যে টুকুস করে জানলা গলে ভূত ঢুকে পড়লো, আবার টুকুস করে জানলা দিয়ে বেরিয়ে গেল। তো জানলাতেও তো লোহার গরাদ, লোহার গ্রিল সবই রয়েছে, তাহলে বেরোচ্ছে ঢুকছে কি করে? অতএব ভূত লোহা ভয় পায় এটাও কিন্তু একটা মিথ। সব সময় কিন্তু সব জিনিস প্রযোজ্য নয়, হয়তো কোনো কোনো আত্মার জন্য সেটা হয়তো ভয়ের কারণ, সব আত্মার জন্য কিন্তু নয়। নইলে এই যে জানলা দিয়ে ঢুকে যাওয়া, জানলা দিয়ে বেরোনো, বা দরজায় ধাক্কা মারছে, এগুলো যে শুনি, দেখবে দরজায়, জানলার কপাটে, গ্রিলে, সব জায়গাতে কোথাও না কোথাও লোহা কিন্তু আছে, কিন্তু তারপরেও কিন্তু সেখানে তারা রীতিমতো তাদের অস্তিত্ব জাহির করছে। অতএব ভূত মাত্রই লোহা দেখলে দৌড়ে পালিয়ে যাবে সেটা কিন্তু সব সময় নয়। হয়তো কোনো কোনো ভূত ভয় পায়, সবাই কিন্তু পায় না। আর দীপ্তর একটু কনফিউশন হচ্ছিল বন্যা কোন সময় হয়েছিল। হ্যাঁ দীপ্ত, 78 এর বন্যাটা মারাত্মক হয়েছিল, সেটা আমার বাবা আটকে পড়েছিলেন এক জায়গাতে, আমার মা তার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন, ওই সময়টা আমার ভীষণ ভাবে মনে আছে। এছাড়াও কিন্তু কলকাতাতে ওই অত বড় আকারের বন্যা না হলেও মাঝে মাঝেই কিন্তু কলকাতা বেশ জলমগ্ন হয়ে যেত, এবং তখন সেটা বন্যার আকারই নিত। তো আমিও ঠিক যে সব সালগুলো আমার মনে আছে সেটা আমার মনে নেই, কিন্তু বিশেষ করে আমার বিএড পড়ার সময়তে, ওটা বোধহয় অ্যারাউন্ড 96, না 96 কি বলছি, ওটা ওটা বোধহয় 2006 2007 ওই রকম টাইমে, ওই সময় তো একটা মারাত্মক বন্যা হয়েছিল। হ্যাঁ কল্পনা, তাহলে ভয়ে আছে, সব ওষুধ কিন্তু সবার জন্য নয়। অনেক অনেক ভূত কিন্তু মন্দিরেও থাকে, মসজিদেও থাকে, গুরুদুয়ারাতে থাকে, চার্চে থাকে। হন্টেড চার্চ তো এই যে আমাদের দীপ্তবাবু ঘুরে এলেন, সেও তো দেবালয়ে বলো, সেটা তো চার্চ, কিন্তু চার্চের মধ্যেই কিন্তু তারা দিব্যি জমিয়ে সংসার করছেন, কাজেই ভয় আছে। তো এই যে বন্যা, মাঝে মাঝেই বন্যা পরিস্থিতি এসে যায় আমাদের, কিন্তু
কিছু করার নেই। আমারও ঠিক যে সব ডেট গুলো মনে আছে তা নয়, কিন্তু কলকাতা মাঝে মাঝেই তো জলে জলে ভেসেছে গো। সেই রকমই একটা সময় হয়তো হবে, বা দিদি যেই সময়টার কথাটা বলছেন একটা ওই সময় হয়েছিল, তবে সাল হিসেবে আমার স্মৃতিতে নেই, মানে আমার সালটা স্মৃতিতে নেই, তবে জলমগ্ন কিন্তু বেশ কয়েকবার কলকাতা হয়েছে। তো আজকের সেশন নিশ্চয়ই তোমরা সবাই খুব এনজয় করেছো। আমাদের এত সুন্দর, মানে একজন প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী স্মৃতিকণা রায়কে আমরা নিজেদের মধ্যে পেয়েছি, এবং তিনি যে সত্যি সাহিত্যিক মানুষ তার কথা বলা থেকেই আমরা বুঝলাম, বাচন ভঙ্গিতে তিনি যেন সত্যি মানে একটা গল্প পাঠ করে গেলেন, গল্প বলে গেলেন আমাদেরকে, চোখের সামনে ছবির মতো ভেসে উঠলো সবকিছু। তো দিদিকে আবার নিয়ে আসার আমরা চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো, প্রত্যেকের কমেন্ট আমি যেরকম পরে পড়ি আমি নিশ্চয়ই পড়বো, আর তোমাদেরকে উত্তরও দেব যদি আমার উত্তর জানা থাকে। আজকের মতো তাহলে বিদায় দাও, আবার দেখা হবে গল্প হলেও সত্যির আরেকটি পর্বে সামনের সপ্তাহে। আজকের মতো আসি।